এবার তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। সো আজকে আমরা বল অধ্যায় নিয়ে আলোচনা করব এবং এই অধ্যায়ের প্রথম বেসিক কনসেপ্ট, এরপর হচ্ছে প্রবলেম সলভিং। আশা করি তোমাদের ম্যাক্সিমাম সিকিউ কভার হয়ে যাবে ক্লাসটা ভালোভাবে বুঝে থাকলে। সো শুরু করা যাক। ওকে, সো আমরা প্রথমে ভরবেগ সংক্রান্ত কিছু জিনিস শিখব। প্রথম হচ্ছে বেসিক জিনিসটা শিখবো, আসলে ভরবেগ মানে কি। দেখো, ভরবেগ বলতে বোঝায় যে ভর এবং বেগের গুণফলটা, অর্থাৎ ভরকে আমরা প্রকাশ করি এম দ্বারা এবং বেগকে প্রকাশ করি ভি দ্বারা। তাহলে এই ভর এবং বেগের গুণফলকে বলা হয় ভরবেগ। তো আমরা প্রথমে ভরবেগের একক জেনে নেব। ভরবেগের একক হচ্ছে কি, ভর এবং বেগের এককটা। আর ভরবেগকে প্রকাশ করা হয় পি দ্বারা। একক বা মাত্রা যে কোনো কিছু বের করো না কেন, তোমাকে আগে সূত্র লিখতে হবে এবং সূত্র জানতে হবে। সূত্র জানলেই তুমি একক মাত্রা বের করতে পারবা। তাহলে দেখো, এখানে ভর এবং বেগের গুণফল হচ্ছে কি ভরবেগ, এই পি দ্বারা প্রকাশ করা হয়, আর ইংরেজি হচ্ছে এটার মোমেন্টাম। সো দেখো, যদি একক বের করি তাহলে ভর একক হচ্ছে কি কেজি, ভর একক হচ্ছে কেজি, আর বেগের একক আমরা জানি মিটার পার সেকেন্ড। তাহলে ভরবেগের একক হলো কি কেজি মিটার পার সেকেন্ড। ওকে, ফাইন। সো এখন মাত্রা বের করা যাক। দেখো, মাত্রা মানে কি, মাত্রা বের করতেও কী লাগবে, মৌলিক রাশিগুলো যা দ্বারা প্রকাশ করা হয় সেগুলো লাগবে, তাই না? মানে আমরা সূত্রকে ভাঙবো প্রথমে। তাহলে পি ইকোয়ালস টু সূত্র জানি এম ইন্টু ভি, অর্থাৎ ভর ইন্টু বেগ। তো ভর হচ্ছে একটা মৌলিক রাশি আমরা জানি। সো এইটার কে ইংরেজিতে কী দ্বারা প্রকাশ করা হয়, এম দ্বারা প্রকাশ করা হয়। আমরা কিন্তু আগে ভিডিওতে বলছি যে মাত্রা হচ্ছে কি কোনো মৌলিক রাশিগুলো সূচক আর কি, ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশিগুলো সূচকে মাত্রা বলা হয়। অর্থাৎ খুব সহজে যদি জানতে চাও তাহলে কোনো একটা মৌলিক রাশির যে ইংরেজি ওয়ার্ডটা, তার প্রথম যে লেটার, সেটা হচ্ছে কি মাত্রা। তাহলে ভি, বেগকে ভাঙলে দেখো কি হয়, বেগকে ভাঙলে হয় স্মরণ বাই সময়, তাই না? স্মরণ বাই সময়, সময় তো এক ধরনের দৈর্ঘ্য, তাহলে আমরা এল লেন্থ প্রকাশ করতে পারি লেন্থ দিয়ে, এল দিয়ে। আর টি হচ্ছে ক্যাপিটাল টি, তার মানে বেগের মাত্রা হচ্ছে এল পার টি বা এল টি ইনভার্স ওয়ান। সো এখানে এল টি ইনভার্স ওয়ান, তাহলে কী দাঁড়ালো এম এল টি ইনভার্স ওয়ান। এটা হচ্ছে কি ভরবেগের মাত্রা। তো আশা করি তোমাদের মাত্রা এবং একক সংক্রান্ত এবং সংজ্ঞাটাও ক্লিয়ার। ভরবেগের সংজ্ঞা আসলে হবে দিলে হবে যে ভর এবং বেগের গুণফলকে বলা হয় ভরবেগ। ওকে, ফাইন। সো ঠিক আছে, এরপর দেখো আমরা এই ভরবেগ সংক্রান্ত কিছু ম্যাথের জন্য যে কন্ডিশনগুলো লাগবে সেগুলো লিখবো এখন। ওকে, দেখো, সো আমরা প্রথমে শিখে নিলাম ভরবেগ মানে হচ্ছে ভর এবং বেগ গুণফল, ঠিক আছে? এবং বিভিন্ন ধরনের বোর্ডে প্রশ্ন আসে যে ভরবেগ সংরক্ষিত হবে কিনা, লাইক এরকম আর কি, তাই না? তো ওই সংক্রান্ত ম্যাথগুলো আমরা খুব সহজে কীভাবে করতে পারি সেগুলো নিয়ে আলোচনা করব। সো এই কনসেপ্ট ওয়ানের সাব কনসেপ্ট লিখতে পারো, অর্থাৎ ওয়ানের এ লিখতে পারো, ঠিক আছে? আমি কিছু চিত্র আঁকবো এবং চিত্র সহকারে বুঝিয়ে দেবো, আশা করি তোমাদের সিকিউতে কোনো প্রবলেম হবে না। সো কনসেপ্ট ওয়ানের এ, এখানে আমরা শিখব যে ভরবেগ সংরক্ষিত হবে কি হবে না, এই রিলেটেড প্রশ্নগুলো খাতায় নোট ডাউন করতে পারো তোমরা সবাই, যে ভরবেগ সংরক্ষিত হবে কি হবে না সেই সংক্রান্ত আমরা জিনিসপাতি শিখবো আর কি। সো একের এতে হতে পারে, ধরো এটা একটা বস্তু বা একটা গাড়ি তুমি বিবেচনা করতে পারো, এটা একটা গাড়ি, কেমন? এবং এই গাড়ির হচ্ছে প্রথম বস্তু ধরতে পারো তুমি, এটা এটা হচ্ছে ভর হচ্ছে এম ওয়ান দিয়ে আমরা প্রকাশ করলাম। এবং এরপর আরেকটা বস্তু আছে মনে করো এখানে, এখানে তুমি এটাকে বস্তু ধরতে পারো, মানে গতিশীল বস্তু আর কি, বস্তু ধরতে পারো, গাড়ি ধরতে পারো, অ্যাজ ইউর উইশ। তাহলে এখানেও এম টু দিলাম আমরা, ঠিক আছে? সো এটা একটা রাস্তা মনে করো, একটা আমরা এটাকে গাড়ি হিসেবে কাউন্ট করি, কেমন? সো মনে করো এটা প্রথম গাড়ি, এটা দ্বিতীয় গাড়ি। তো প্রথম গাড়ির আদিবেগ ছিল ইউ ওয়ান, অ্যান্ড দ্বিতীয় বস্তুর আদিবেগ হচ্ছে, বা দ্বিতীয় গাড়ির আদিবেগ হচ্ছে ইউ টু। সো এই মোমেন্টে এসে, মানে এখানে এসে, এখান থেকে যাত্রা শুরু করছে আর কি, এখন এই মাঝে এসে তাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। অর্থাৎ আমরা এখানে বলতে পারি এম ওয়ান ইউ ওয়ান, এই প্রথমটার বেগও বেশি ভরও বেশি, ঠিক আছে? প্রথমটার বেগও বেশি অ্যান্ড ভরও বেশি। তাহলে কোনো এক সময় অবশ্যই এর সামনের বস্তুকে সে ধাক্কা দেবে, ওটাকে আমরা সংঘর্ষ বলি আর কি, তাই না? সো এখানে আমরা ধরলাম এখানে সংঘর্ষ হয়েছে, এটা মনে হয় এম টু। তো সংঘর্ষের পর কী হয়েছে, মানে সাধারণ বেশি সংঘর্ষ হয় না আর কি, কোনো ক্ষতি হয় না। মোট কথা সংঘর্ষের পরে মানে একটা ধাক্কা লাগছে, সেই ধাক্কা দিয়ে তার আগে যাবে চলতেছিল ঠিক সেভাবে চলতেছে। এটা খুব সিম্পল, ওয়ানের এ হচ্ছে খুব সিম্পল, এটা বেশি ইম্পর্ট্যান্ট, আবার শিখতে হবে তোমাদের, পরীক্ষা আসতেও পারে, কেমন? এটা আমি 3টা পার্ট করব, 3টা পার্টের মধ্যে পরের 2টা আর কি বেশি ইম্পর্ট্যান্ট। সো এটা দেখে নাও, এটা দেখলেই পরেগুলো বুঝবো ভালোভাবে। সো এরপর কী হয়ে গেছে, এই যে শেষ যে ঘটনাটা, এখানে সংঘর্ষের পর কোনো মানে ক্ষতি হয় না আর কি, তার আগের মতো চলতেছে, অর্থাৎ ডিরেকশন চেঞ্জ হয় না। তাহলে আমরা এখানে লিখতে পারি এটা হচ্ছে ভি ওয়ান অ্যান্ড এটা ভি টু, মানে প্রথম বস্তুর শেষ বেগ হচ্ছে ভি ওয়ান আর দ্বিতীয় বস্তুর শেষ বেগ হচ্ছে ভি টু। অ্যান্ড দেন ভরেরও কোনো চেঞ্জ হয় না, ভরের সাধারণত চেঞ্জ না হওয়ারই কথা, তাই না? আচ্ছা, যাই হোক।
সো এই ঘটনার ক্ষেত্রে মানে প্রশ্ন যদি এরকম থাকে, ঠিক আছে, তোমাদের জন্য কিন্তু আমি অনেক প্রশ্ন রেডি করছি, নিচে আর অনেক বোর্ডের প্রশ্ন আছে। সো আশা করি তোমাদের সব ক্লিয়ার হয়ে যাবে এই ক্লাসে। সো এটা আগে ভালো বুঝো। সো এখানে প্রশ্ন যদি এরকম করে আসে যে এই ঘটনাটিতে ভরবেগের সংরক্ষণশীলতা নীতি মানে মেনে চলে কিনা, ঠিক আছে, এরকম প্রশ্ন যদি আসে তাহলে আমরা এখান থেকে একটা সম্পর্ক মনে রাখবো বা হচ্ছে সমীকরণ বলতে পারো। তাহলে প্রথমটা কি, m1u1 মানে আদি ভরবেগ, মানে আদি ভরবেগের সমষ্টি, মোট কথা আদি ভরবেগ কী কী আছে এখানে, ইউ যেখানে আছে সেগুলো আদি, তাহলে m1u1 মানে প্রথম বস্তুর ভরবেগ আদি ভরবেগ, এবং দ্বিতীয় বস্তুর আদি ভরবেগ m2u2, ঠিক আছে। এইটা ইকুয়ালস টু শেষ ভরবেগের যোগফল, অর্থাৎ m1u1। দেখো আমি এখানে কোনো মাইনাস দিই, কারণ সবগুলো পজিটিভের জন্য, সব ডিরেকশন সেম, ডান দিকে গেছে, ঠিক আছে। ওকে, এরপরে শেখাবো হচ্ছে বিপরীত দিক থেকে আসলে কেমন করতে হয় আর কি, ঠিক আছে। সো m1v1 প্লাস m2v2, ওকে ফাইন। সো এটা হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতা নীতি মানবে কিনা তার কন্ডিশন হচ্ছে এইটা, মানে শর্ত হচ্ছে এইটা। অর্থাৎ আমরা কীভাবে লিখবো, প্রথমে লিখবো বা এভাবে লিখে দিতে পারো যে সংঘর্ষণশীলতা নীতি মেনে চলবে যদি এই সম্পর্কটি মেনে চলে, ঠিক আছে। অথবা তুমি আদি ভরবেগের সমষ্টি লিখতে পারো এবং শেষ ভরবেগের সমষ্টি লিখতে পারো, দুটো যদি সমান হয় তাহলে মেনে চলবে। অর্থাৎ এই পার্ট এবং এই পার্ট, লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে, এই দুইটা যদি সমান হয় তুমি আলাদা করে করবা, ঠিক আছে। প্রথম ক্ষেত্রে এটা করবা অ্যান্ড এটার মান বের করার পর এটা করবা, যদি দুটো সেম হয় তাহলে নীতি মেনে চলবে, আদারওয়াইজ চলবে না, তাই না। ওকে ফাইন। সো এখানে আরেকটা জিনিস তোমাকে আমি শিখিয়ে দেবো। এই সেম ঘটনার ক্ষেত্রেই গতিশক্তির সংরক্ষণশীলতা বা শক্তির সংরক্ষণশীলতা নীতি মানবে কি না, সেক্ষেত্রে কেমন হবে দেখো। সেক্ষেত্রে আমরা গতিশক্তি সবাই পড়ছি, ইকে সমান হাফ এম বি স্কোয়ার, মানে ইকে ইকোয়াস টু হাফ ইন্টু এম ইন্টু বেগ স্কোয়ার, ঠিক আছে। তো আদি ক্ষেত্রে আদি বেগ আর শেষ বেগের ক্ষেত্রে শেষ বেগ ইউজ করবো, সিম্পল। তাহলে হাফ ইন্টু m1 ইন্টু u1 স্কোয়ার প্লাস হাফ m2 u2 স্কোয়ার, খুবই সিম্পল, ঠিক আছে। তো দেখো এরপর হাফ ইন্টু এম ইন্টু v1 স্কোয়ার। অনেকে মনে প্রশ্ন হতে পারে ভাই ম্যাথে এগুলো অ্যাপ্লাই করবো কীভাবে। সো আমরা একটু পরে ম্যাথ করবো, আরও ভালোভাবে বুঝতে পারবা, ঠিক আছে। হাফ m2 v2 স্কোয়ার। সো নিচেরটা হচ্ছে কি, গতিশক্তির সংরক্ষণশীলতা নীতি মানবে কিনা সেটার হচ্ছে কন্ডিশন বা শর্ত হচ্ছে এইটা, আর ভরবেগের সংরক্ষণশীলতা নীতি মেনে চলবে কিনা তার কন্ডিশন হচ্ছে এইটা। অর্থাৎ প্রথম পার্ট করবো, লেফট হ্যান্ড সাইডটুকু মান বের করবো অ্যান্ড দেন আবার রাইট হ্যান্ড সাইড করবো আর কি, ঠিক আছে। যদি মিলে মানগুলো সেম আসে তাহলে মেনে চলে, আদারওয়াইজ মেনে চলে না। অনেক সময় দেখবে যে ম্যাথে এরকম হতে পারে যে ভরবেগের সংঘর্ষণতি মানে বাট গতিশক্তির সংঘর্ষণতি মানে না, তো এইটার মাধ্যমে আশা দিতে পারবা। সো আশা করি বিষয় সবার ক্লিয়ার, অ্যান্ড দেন সবাই খাতায় লিখে নাও। এরপর আমরা একের সাব কনসেপ্ট 2-এ চলে যাবো আর কি, ঠিক আছে, মানে বিতে চলে যাবো। সো আশা করি সবার এই বিষয়টা ক্লিয়ার। অ্যান্ড দেন দেখো একের বি, এখন 1b। এখানে ঘটনাটা কেমন করছে, এখানে হচ্ছে প্রথমে মনে করো এইটা হচ্ছে একটা বস্তু, এর ভর হচ্ছে m1 বা গাড়ি ধরতে পারো, আগেরটার মতোই সেম। সো এটার আদি বেগ ইউ, তো এই দিকে সে ডান দিকে যাচ্ছে, মনে করো এইদিকে যাচ্ছে, কেমন এইদিকে যাচ্ছে, অ্যান্ড এই পাশ থেকে আরেকটা বস্তু আসছে। সো এটা করছে কি, এদিক থেকে আসছে, এটার ভর হচ্ছে m2 অ্যান্ড আদি বেগ হচ্ছে u2, ওকে ফাইন। সো এই ক্ষেত্রে হয়েছে কি, এখানে সংঘর্ষ হয়েছে, এখানে সংঘর্ষ হওয়ার পর মনে করো দুইটাই একই দিকে চলে গেছে, ঠিক আছে। তাহলে এই ঘটনার ক্ষেত্রে আমাদের কন্ডিশনটা কেমন হবে দেখো। এই ঘটনার ক্ষেত্রে মানে সংরক্ষণশীলতা নীতি যদি আসে প্রশ্ন যে ঘটনাটি সংরক্ষণশীলতা নীতি মেনে চলে কি না, সেই ক্ষেত্রে পয়েন্ট এটা ভরবেগ, এটা দেখাবো আমি। এটা কী করতে হবে, প্রথমে m1 u1, দেখো ভর কিন্তু স্কেলার রাশি, তাই না, মানে দিক নাই, বাট ইউ মানে বেগ হচ্ছে কিন্তু ভেক্টর রাশি। এই ভেক্টর রাশির যদি ডিফারেন্ট হয়, মানে ডিরেকশন যদি চেঞ্জ হয়, দিক যদি চেঞ্জ হয়, তাহলে সেখানে মাইনাস, যে কোনো একটা মাইনাস করতে হয়। সো এর জন্য দেখো আমি এখানে প্লাস দিচ্ছি আমাদের বোঝানোর জন্য, অ্যান্ড এখানে কী হবে তাহলে আদি ভরবেগের সমষ্টি m2 ইন্টু মাইনাস ইউরে দিতে হবে এখানে, ঠিক আছে। অর্থাৎ এই দিকে মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। তো কেন মাইনাস হবে তোমাদের এটা বোঝানোর জন্য আমি এটা লিখলাম আর কি। এরপর দেখো শেষ ভরবেগ কেমন হয় তাহলে, m1 v1 প্লাস m2 v2, ঠিক আছে। ওকে, এই হচ্ছে তোমার এই ঘটনার ক্ষেত্রে যদি প্রশ্ন আসে ভরবেগের সংরক্ষণশীলতা নীতি মেনে চলবে কি না, সেক্ষেত্রে আমরা এটা করব, ঠিক আছে। ওকে,
সো এখন যদি প্রশ্ন আসে শক্তির সংরক্ষণ সূত্র মানে কি না, এখন দেখো এখানে কিন্তু শেষ বেগের ক্ষেত্রে কিন্তু বলে নাই যে কোন দিকে দুইটা গিয়েছে, দুইটা দুদিকে গিয়েছে কিনা, ঠিক আছে। সংঘর্ষের পর দুটো একদিকে গিয়েছে, এটা আমরা বলছি কিন্তু অলরেডি, ঠিক আছে। সো এখানে বিপরীত দিকে দুইটা দুদিকে যায় এরকম প্রশ্ন রেয়ার, খুব পাবা না বললেই চলে, ঠিক আছে। যদিও এটা থাকে তাহলে তুমি দিয়ে দিবা, আশা করি বুঝতে পারছো। সো এরপর দেখো এখন এটি হলো ভরবেগের সংরক্ষণ সূত্র নীতির ক্ষেত্রে, আর নিচেটা লিখবো কি শক্তির সংরক্ষণ সূত্র নীতি, অর্থাৎ হাফ আগেটার মতো একদম m1। দেখো এখানে কিন্তু মাইনাস হয়ে যাবে, তোমরা এখানে মাইনাসটা দিয়ে নিবা, মানে এখানে মাইনাস হবে, এই মাইনাসটা এখানে হয়ে যাবে আর কি, প্লাস মাইনাসে মাইনাস গুণ অবস্থা যেহেতু আছে। সো আশা করি বুঝতে পারছো সবাই। প্লাস হাফ m2, আচ্ছা আমি তো এখানে প্লাস দিচ্ছি কেন, ওকে তাহলে এখানে কি মাইনাস হয়ে যাবে, কারণ ডিরেকশন চেঞ্জ, এর জন্য বিপরীত দিক থেকে আসতেছে, যে কোনো একটা মাইনাস করতে হবে। ওকে, m2 u2 স্কোয়ার ইকুয়ালস টু হাফ m1 v1 স্কোয়ার প্লাস হাফ m2 v2 হোল স্কোয়ার। ওকে, এইটা হচ্ছে শক্তির সংরক্ষণশীলতা নীতির শর্ত, ঠিক আছে। পার্ট পার্ট করে করবা, প্রথমে এই পার্টটা করবা অ্যান্ড দেন আবার এই পার্টটা করবা। যদি দুইটার মান সেম আসে তাহলে শক্তির সংরক্ষণশীলতা নীতি মেনে চলে, আদারে চলে না। ওকে ফাইন, আশা করি তোমরা এটাও বুঝতে পারছো। এখন লাস্ট একটা সাব কনসেপ্ট, সেটা হলো মিলিত বেগের কনসেপ্ট, ওটাও ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। এখন তাহলে একের সি চলতেছে, একের সি মানে কনসেপ্ট একের সাব কনসেপ্ট সি আর কি। ওকে, সো এখানে মিলিত বেগের কনসেপ্ট আমরা লিখবো। সেম ঘটনা এখন দুইটার ক্ষেত্রে ঘটতে পারে এবং নতুন কোনো ঘটনা নেই এখানে, ঠিক আছে। আগেরটা আমি তাহলে উল্লেখ করতেছি, এটা হচ্ছে ধরো m1 u1 অ্যান্ড বিপরীত দিক থেকে এটা বেশি আসতেছে, বিপরীত দিক থেকে এখন প্রশ্নগুলো বেশি আসে। u2 ধরো এটা এই দিক থেকে আসতেছে, এটা এই দিক থেকে এই দিকে আসতেছে, তো এখানে সংঘর্ষ হচ্ছে। তো সংঘর্ষ হওয়ার পর দুইটা মনে করো যে কোনো একদিকে, ধরো m1 u1 বেশি, এখানে m1 u1 বেশি কার থেকে, m2 u2 এর থেকে, মানে সম্পর্কটা এরকম আর কি, অর্থাৎ আদি ভরবেগটা বেশি আর কি প্রথম বস্তুর। তো সেই ক্ষেত্রে আমরা জানি যার ভরবেগ দুইটাই বেশি সে অবশ্য ধাক্কে দ্বিতীয় বস্তুটাকে একদম তার দিকে নিয়ে যাবে, তাই না। তার মানে শেষ যে বেগটা সেটা হবে সেম একটাই, অর্থাৎ এখানে যে মিলিত হয়েছে, মিলিত বেগ মানে কি পেছনের যে এটা থাকে, মানে যার ভরবেগ বেশি আর কি, সে ওই কম ভরবেগ বিশিষ্ট এই বস্তুকে সামনের দিকে আর কি নিয়ে যায়, কি বা ঠেলে নিয়ে যায়, ঠিক আছে, এদিকে ঠেলে নিয়ে যাবে একদম মিলিত অবস্থায়, এটাকে বলা হয় মিলিত বেগ, অর্থাৎ শেষ বেগ হয় ভি, ঠিক আছে। আগে আমরা v1 v2 পড়ছি না, তো সেখানে এখন ভি এর মানটা একটা হবে জাস্ট, কারণ মিলিত বেগ এটা একসাথে যাচ্ছে তারা, ঠিক আছে, সংঘর্ষের পর। সো এই ক্ষেত্রে ভরবেগের সংঘর্ষতার নীতি কীভাবে মানবে সেই ক্ষেত্রে আমরা লিখতে দিচ্ছি, একদম ইজি এটা, ঠিক আছে। এবং মিলিত বেগ প্রশ্ন আসে মিলিত বেগ বের করো, সো এটা পারবা আশা করি। আমি তাও লিখে দিচ্ছি m1 u1, দেখো এটাও কিন্তু ডিরেকশন চেঞ্জ, সেজন্য মাইনাস হবে এখানে m2 u2 ইকুয়ালস টু, দেখো এখানেও m1 v হবে, এখানেও m2 v হবে, তাহলে আমরা কি এই ভিটা কমন নিতে পারি, ঠিক আছে, ভি ডিগ্রি কমন নিতে পারি এখান থেকে, এখানে আমরা ভি লিখবো না, ডিগ্রি কমন নেব ভি। ওকে, সো কীভাবে করতে পারি, ভিটা কমন নিতে পারি। এই যে ভি এর মানটা বের করা হচ্ছে মিলিত বেগ, যদি প্রশ্ন আসে মিলিত বেগ বের করো, দেন হচ্ছে জাস্ট ভি এর মানটা বের করবো, আমরা করবো একটু পর, জাস্ট বেসিক পড়াচ্ছি তো এই জন্য হচ্ছে একত্রে সব শেষ করে দিচ্ছি আর কি বেসিকগুলো। ওকে ফাইন, সো এটা হচ্ছে কি মিলিত বেগের কনসেপ্ট। অ্যান্ড এক্ষেত্রেও প্রশ্ন আসতে পারে যে বস্তুটি মানে ঘটনাটি, উদ্বেগের ঘটনাটি সংরক্ষণশীলতা নীতি মেনে চলে কি না, মানে ভরবেগের। তো সেক্ষেত্রেও আমরা এই যে প্রথমে এই পার্টটা করব, এই পার্ট করব অ্যান্ড দেন এই পার্ট করব। যদি দুই পার্টের রেজাল্ট সেম আসে তাহলে ভরবেগের সংরক্ষণশীলতা নীতি মেনে চলে, আদারওয়াইজ চলে না। এই ক্ষেত্রে প্রশ্ন আসতে পারে শক্তির সংরক্ষণশীলতা নীতি মানবে কিনা, তাহলে আমরা আগেরটার মতো ইউজ করব, হাফ u1 হোল স্কোয়ার মাইনাস হাফ m2 u2 হোল স্কোয়ার ইকুয়ালস টু হাফ, ভরগুলো সব একত্রে লিখলে হবে, সমস্যা নেই, যেহেতু বেগ এখানে একটা আছে, জাস্ট ভি স্কোয়ার। এই যে এখানেও সেম আগেরটার মতোই, তাহলে এখানে আমরা তিনটা কিন্তু পার্ট শিখলাম আর কি কনসেপ্ট ওয়ানেরই, ভরবেগ এবং গতিশক্তির সংরক্ষণ শক্তি মানবে কিনা। তো আশা করি এই সবগুলো তোমাদের ক্লিয়ার। ওকে ফাইন, সো আমরা তাহলে ম্যাথ করা যাক, ম্যাথে চলে যাই। ওকে দেখো, সো কী ম্যাথ আছে এখানে, প্রথমে বলছে যে একটি, দেখো এটা কিন্তু সিলেট বোর্ড 20 সালে আসছিল, একটি 5000 কেজি ভরের গাড়ি স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে 50 সেকেন্ডে 10 মিটার পার সেকেন্ড হয়, অর্থাৎ এখানে বেগের মান বলা আছে, অর্থাৎ 5000 কেজি ভরের একটা গাড়ি, তো এটা এম এর মান, মানে প্রশ্নে যা দেওয়া আছে ওইগুলো কিন্তু ভালোভাবে সাইড নোট করলেই বোঝা যায় যে আমরা কোন সূত্র এখানে ইউজ করব, কোন সূত্র ইউজ করবো না, ঠিক আছে। সো সবাই একটু মনোযোগী হও, প্রশ্নটা খুবই ইম্পর্ট্যান্ট। সো বলছে এখানে একটি 5000 কেজি ভরের গাড়ি স্থির অবস্থানে জানি আমরা সবাই ইউ সমান শূন্য, তাই না, আদিবেগ শূন্য আর কি, থেকে যাত্রা শুরু করে 50 সেকেন্ড
সেকেন্ডে মানে টাইম দেওয়া আছে, টি দেওয়া আছে, বেগ 10 মিটার পার সেকেন্ড হয়, অর্থাৎ এখানে হচ্ছে ভি এর মান অর্থাৎ শেষ বেগ দেওয়া আছে। প্রথম ঘটনার ক্ষেত্রে শেষ বেগ দেওয়া আছে। এ ত্বরণে মানে কি দেখো, এই ত্বরণটা কিন্তু দেওয়া নাই, তাহলে এখান থেকে বের করতে হবে। তাহলে যা দেওয়া নাই সেটা আমরা আগে বের করে নিই। এখানে সাইড নোট করবা কী কী দেওয়া আছে। ফার্স্ট অফ অল এম ইকোস টু দেওয়া আছে কত হয় 5000 কেজি, ঠিক আছে। অ্যান্ড আদিবেগ ইউকোস টু 0। অ্যান্ড দেন কী হয়েছে এটা কিন্তু প্রথম বস্তুর ক্ষেত্রে, ঠিক আছে। এটা প্রথম বস্তুর ক্ষেত্রে লিখতে পারো, প্রথম বস্তুর ক্ষেত্রে, ঠিক আছে। ওকে, প্রথম বস্তুর ক্ষেত্রে লিখে তারপর এটা লিখবা। অ্যান্ড দেন কী বলা আছে এখানে 50 সেকেন্ড অর্থাৎ টাইম, টির মানটা বলা আছে কত 50 সেকেন্ড। ওকে, এরপর বেগ, প্রথম বস্তু শেষ বেগ প্রথম অবস্থায় আর কি, কত এটা 10 মিটার পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড। ওকে, সো বলছে যে দেখো দ্বিতীয় লাইন, আমি কিন্তু পুরো অঙ্কটা মানে ম্যাথটা ভালোভাবে পড়তেছি না, প্রথমেই কিন্তু দেখো যা দেওয়া নেই তা মানে ভাগে ভাগে বের করতেছি যাতে করে তোমরা সহজে বুঝতে পারো। বলছে এ ত্বরণে, কিন্তু এ ত্বরণ তো দেওয়া নেই, তা ত্বরণটাকে বের করে নিই আমরা, তাই না। সো আমরা জানি এখানে প্রথমে কি লিখবা, আমরা জানি বা উই নো লিখতে পারো, উই নো ত্বরণ এ ইকুয়ালস টু ভি মাইনাস ইউ বাই টি, কারণ এখানে দেখো সব মান দেওয়া আছে, টাইম দেওয়া আছে, ভি দেওয়া আছে, ইউ দেওয়া আছে, তাই না। এখন জাস্ট মান বসাও, ভির মানটা কত হয় এখানে, ভির মানটা হচ্ছে 10 অ্যান্ড 0, এখানে টাইম কত 50। ওকে, দেখো তাহলে মানটা কত আসবে, ক্যালকুলেশন করো, পেয়ে যাবে 0.2, কারণ 0 কাটা 5 2 0.2 থাকে। ওকে ফাইন, 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ এম এস 2 অনেক কিছু বলে আর কি। যাই হোক, সো এটা এই ত্বরণে, এখন পরের লাইনটা পড়া যাক। বলছে এই ত্বরণে মানে কি, এই 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে 1 কিলোমিটার চলার পর 6000 কেজি ভরের মানে আরেকটা বস্তু, তাহলে প্রথম বস্তু মনে করো এইটা, ঠিক আছে, M1 তাহলে। সো দ্বিতীয় বস্তু কোনটা, এইটা। প্রথম বস্তুর ভর দেওয়া আছে দেখো, এখন দ্বিতীয় বস্তু মনে করো M2। এই ত্বরণে 1 কিলোমিটার চলার পর 6000 কেজি ভরের একটা স্থির গাড়ির সাথে সংঘর্ষে লিপ্ত হয়। দেখো এটা কিন্তু স্থির গাড়ি, তাহলে এটা U2 ধরতে পারি আমরা, আর এটা U1 ধরতে পারি। তো এই গাড়িকে ধাক্কা মারছে, দেখো বলছে যে একটি গাড়ির সাথে সংঘর্ষে লিপ্ত হয়, তার মানে এই পয়েন্টে এসে দুইটা কি সংঘর্ষ হয়েছে, ঠিক আছে। তাহলে কনসেপ্ট কত মতো পড়তেছে, এটা কনসেপ্ট একে পড়তেছে, তাই না। সো এইটা যে ধাক্কা মারছে, এটাকে সংঘর্ষে লিপ্ত হয়েছে আর কি। এই ক্ষেত্রে কিন্তু দুইটার ডিরেকশন মানে এটাতে কোনো ডিরেকশন নেই, কারণ এই স্থির ছিল, তাহলে পজিটিভ ডিরেকশনে গেছে, এটা আমরা বলতে পারি খুব সহজে, তাই না। ওকে, সো একে ধাক্কা মারার পর আমরা বলতে পারি আদিবেগ কিন্তু 0 দ্বিতীয় বস্তুর, কারণ বলছে স্থির গাড়িকে ধাক্কা মারে, তাহলে এখানে স্থির হচ্ছে দ্বিতীয় গাড়ি, তাই না। তো সংঘর্ষ হয়েছে, ভালো কথা। আচ্ছা, সংঘর্ষের পর গাড়ি দুটি একত্রে 9 মিটার পার সেকেন্ড বেগে চলতে থাকে, তার মানে সংঘর্ষের পরে যে কাহিনীটা সেটা হলো একত্রে চলতে থাকে, সংঘর্ষের পর গাড়ি দুটি একত্রে 9 মিটার পার সেকেন্ড মানে মিলিত বেগে চলতে থাকে, ঠিক আছে। তাহলে কিন্তু লাস্ট কনসেপ্টের মতো বললো, একদম লাস্ট কনসেপ্টে যদি আমি দিয়েছিলাম দুই দিক থেকে আসতেছে, বাট এই ক্ষেত্রে একটা স্থির, যাই হোক মিলিত বেগে চলতেছে একদিকে দুইটা, তাহলে বেগ অবশ্যই একটাই থাকবে সেম। এই বেগটা কত হয়, এই বেগটা হচ্ছে 9 মিটার পার সেকেন্ড, অর্থাৎ এখানে লিখবা যে সংঘর্ষের পর শেষ বেগ, তো ভি প্রাইম দিতে পারো, সমস্যা নেই। কত এটা 9 মিটার পার সেকেন্ড, ফাইন। এই হচ্ছে আমাদের তথ্যগুলো। এখন প্রশ্নটা বলা যাক। প্রশ্ন বলছে সংঘর্ষের ফলে গাড়ি দুটির ভরবেগের পরিবর্তন সমান ও বিপরীত না হওয়ার কারণ, মানে ওরা বলেই দিয়েছে যে ভরবেগের পরিবর্তন সমান হবে না, ঠিক আছে। তার মানে ভরবেগের পরিবর্তন সমান হবে না, এটা আমাদের দেখাতে হবে, এবং দেখার পর একটা কমেন্ট লিখতে হবে যে কারণটা কি, আসলে কারণটা কি। ভরবেগ সমান না হওয়ার কারণ তো অনেক কিছু হতে পারে, তাই না। যে এদের ধরো সংঘর্ষের পর হয়তো বা কী হয়েছে, কোনো একটা মানে পার্টস ভেঙে গেছে, বা অনেক সময় হয় যে শব্দের কারণেও তোমার হচ্ছে অনেক কিছু ক্ষতি হয়, তাই না। তো এই সমস্ত কারণে আদি ভরবেগ আর শেষ ভরবেগটা সমান হয় না, এর জন্য ভরবেগের পরিবর্তন মানে সমান হয় না আর কি, ঠিক আছে। বুঝতে পারছো আশা করি। সো আমাদের এখানে কী বের করতে হবে, যে ভরবেগের পরিবর্তন যে সমান হবে না এটা আসলে দেখাতে হবে, তাহলে ভরবেগের পরিবর্তনটা বের করতে হবে প্রথম বস্তুর ক্ষেত্রে এবং দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে। ওকে ফাইন। সো এখানে একটা বোঝার বিষয় আছে, সেটা হলো যে প্রথম বস্তুটা যে দ্বিতীয় বস্তু স্থির বস্তুকে ধাক্কা মারছে, হ্যাঁ, তখন কিন্তু এই প্রথম বস্তুর বেগই কিন্তু দুইটা আছে। দেখো প্রথম বস্তু কি বলছে, স্থির অবস্থান থেকে, তাহলে প্রথম বস্তুর প্রথম যে বেগটা সেটা 0, এবং প্রথম বস্তুর শেষ যে বেগটা সেটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। ওকে, এখন এই 10 মিটার পার সেকেন্ড বেগে কী বলছে, মানে 10 মিটার পার সেকেন্ড পরে হয় আর কি, বাট যখন ত্বরণ মানে কি বেগ বৃদ্ধির হার,
এই 10 মিটার পার সেকেন্ডের পরও তো আরেকটা বেগ আছে, তাই না? সেটা আমাদের বের করতে হবে। সো এই ত্বরণ মানে কি? ত্বরণ হচ্ছে বেগ বৃদ্ধির হার। তাহলে সেই বেগটা কত? মানে 10 মিটার পার সেকেন্ড বেগে সে যাচ্ছে আর কি, চলার পর 1 কিলোমিটার চলছে কিন্তু। তাহলে 1 কিলোমিটার পর কত বেগ হয়েছে, সেই বেগে কিন্তু দ্বিতীয় বস্তুকে ধাক্কা মারছে। 10 মিটার পার সেকেন্ড কিন্তু ধাক্কা মারে নাই, ঠিক আছে? এই 10 সেকেন্ডে 1 কিলোমিটার পথ যে চলছে এইটার হচ্ছে বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। তাহলে এই বেগের পর ত্বরণ যেহেতু বলছে, তার মানে বেগ বাড়তেছে অবশ্য। সেই বৃদ্ধি যতটুকু হয়েছে বেগটা, সেটা আমরা বের করবো এখন। তাহলে শেষ বেগ বের করার সূত্র কি লিখবো? হচ্ছে কি এখানে লিখবো যে 0.2 মিটার পার সেকেন্ড ত্বরণে চলার পর শেষ বেগ আর কি, প্রথম বস্তুর শেষ বেগ, ঠিক আছে? মানে সংঘর্ষের আগে কিন্তু এটা প্রথম বস্তুর, আশা করি বুঝতে পারছো সবাই, প্রথম বস্তুর শেষ বেগ। প্রথম বস্তুর শেষ বেগ, শেষ বেগ বলতে এখানে লিখে দিলে ভালো হয় সংঘর্ষের পূর্বে, সংঘর্ষের পূর্বে, ঠিক আছে? সংঘর্ষের পূর্বে প্রথম বস্তুর শেষ বেগ ভি ইকুয়ালস টু কি লিখতে পারি? দেখো এখানে কিন্তু টি নাই, টাইম দেওয়া নেই। মানে ত্বরণে চলার পর 1 কিলোমিটার যে চলছে, এখানে কিন্তু টাইম দেওয়া নেই। তার মানে ভি সমান ইউ প্লাস এটি আমরা এই সূত্র ইউজ করতে পারবো না। হ্যাঁ, ত্বরণ আছে অবশ্য, ত্বরণ একটুকে বের করছি, বাট টির মান কিন্তু দেওয়া নেই। টি দেওয়া ছিল 50 সেকেন্ড পর্যন্ত আর কি, তাই না? বাট এই ত্বরণে যে 1 কিলোমিটার গিয়েছে, এইটা কত সময় গেছে এই টাইমটা দেওয়া নেই। সো টাইম ছাড়া আমরা কীভাবে বেগটা বের করতে পারি? দেখো ভি সূত্র কিন্তু দুইটা আছে। একটা হচ্ছে প্রথম সূত্র বলছি আমরা ভি সমান ইউ প্লাস এটি, আর একটা ছিল ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। তাহলে এস দেওয়া আছে, তো এস দিয়ে করতে হবে। তাহলে ইউ স্কোয়ার প্লাস 2as দিয়েই করতে হবে, ঠিক আছে? তাহলে দেখো এখানে ভি এর মানটা কী হয়। এখানে আদিবে কিন্তু শূন্য ধরতে হবে, একদম শুরুটা, ঠিক আছে? শুরুটা ধরতে হবে। অ্যান্ড দেন ভি, কারণ হচ্ছে 1 কিলোমিটার বলছে টোটাল রাস্তাটা, ঠিক আছে? মানে শুরুতে ছিল শূন্য এবং শেষে 1 কিলোমিটার পূর্ণ হওয়ার পর কত বেগ হয়েছে সেটা আমরা বের করতেছি। তাহলে ভি সমান কী হবে? রুট ওভার, এখানে ইউর মান কিন্তু শূন্য, তো এটা দরকার নেই। তাহলে 2 ইন্টু এ ইন্টু এস বসাবো। তাহলে 2 ইন্টু এর মানটা 0.2 ইন্টু এস এর মানটা কত হয়? 1 কিলোমিটার। তাহলে 1 কিলোমিটার তো লেখা যাবে না, কারণ আমরা এসআই একক ম্যাথ করতেছি, সবসময় এসআই একক ম্যাথ করবা, ঠিক আছে? ইন্টারন্যাশনাল ফরম্যাট কি। সো 1 কিলোমিটার 1000 মিটার, এটা সলভ করবা কি আসবে? 420, অর্থাৎ 20 মিটার পার সেকেন্ড আসবে, ঠিক আছে? 20 মিটার পার সেকেন্ড আসবে। এইটা হচ্ছে কি? এটা হচ্ছে প্রথম বস্তু যে বেগে এই স্থির বস্তুকে ধাক্কা মারবে, ঠিক আছে? ওকে, ফাইন। সো আশা করি এই পর্যন্ত তোমাদের ক্লিয়ার। এখন প্রশ্ন বলছে যে ভরবেগের পরিবর্তন সমান হবে না, এটা বের করতে বলছে। তাহলে প্রথম বস্তুর আমরা আদি ভরবেগটা বের করে নিয়ে আগে দেখো। তাহলে লিখবো এখন প্রথম বস্তুর ক্ষেত্রেই সেম, প্রথম বস্তুর তাহলে আদি ভরবেগ। ভরবেগের পরিবর্তন মানে হচ্ছে শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ। তাহলে আদি ভরবেগ ইকুয়ালস টু আদি ভরবেগ মানে কি? m1 প্রথম বস্তু আর e1 হচ্ছে প্রথম বস্তুর আদি বেগ। তাহলে এটা হচ্ছে আদি ভরবেগ। তাহলে আদি ভরবেগ কত? দেখো এখানে প্রশ্নে দেওয়া ছিল আদি ভরবেগ মানে সংঘর্ষের আগেরটা, ঠিক আছে? সবাই মাথা রাখবা, আদি ভরবেগ মানে হচ্ছে কী হয়? সংঘর্ষের আগেরটা, একদম সংঘর্ষের আগ মুহূর্তে। তো সংঘর্ষের আগ মুহূর্তে বেগটা কত বের করছি আমরা? এই যে 20 মিটার পার সেকেন্ড বের করছি। এই ভি দেখে আবার ভাইবো না যে একেবারে শেষ বেগ, ঠিক আছে? এটা সি সেশন দেখতে হবে কোন অবস্থায় আছে। সো সংঘর্ষের আগের বেগটা এটা। তাহলে m1 হচ্ছে কত? m1 হচ্ছে 5000 ইন্টু e1 কত হয়? e1 হচ্ছে কত? 20। এই যে আমরা একটু আগে যে কথাটা বললাম আর কি, এই ইউ1 আর ভি কিন্তু একই জিনিস, ঠিক আছে? আবার বলতেছি, কারণ সংঘর্ষের আগেরটা হচ্ছে আদি বেগ। এখানে ভি দিছে কেন? কারণ ওর অলরেডি আর একটা বেগ আসিল আগের জন্য, ঠিক আছে? সবাই বুঝে নিবা এটা। তাহলে এখানে কি হয়? 1 লক্ষ হয়ে যাবে, কারণ এখানে অলরেডি 4টা শূন্য আছে, 1 2 3 4, আবার 5 2 10, ঠিক আছে? ওকে, 1 লক্ষ। তাহলে আদি ভরবেগের একক কি তাহলে? কেজি মিটার পার সেকেন্ড, এটাকে আমরা বের করে দেখাইছি, তাই না? কেজি মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে আদি ভরবেগ প্রথম বস্তু। তাহলে শেষ ভরবেগ তো বের করা যাবে, কারণ শেষ বেগ দেওয়া আছে। দেখো শেষ বেগটা কত দেওয়া আছে? 9 মিটার পার সেকেন্ড। তাহলে লিখতে পারি প্রথম বস্তুর শেষ ভরবেগ। প্রথম বস্তুর শেষ ভরবেগ হচ্ছে কত? ভর তো চেঞ্জ হবে না, তাহলে 5000ই থাকবে এখানে, অ্যান্ড দেন 9 গুণ হবে, ঠিক আছে? কারণ শেষ বেগটা মিলত বেগ বলে দিচ্ছে 9 মিটার পার সেকেন্ড। তাহলে এর মানটা কত হবে? 45000, ঠিক আছে? 45 দিয়ে 3টে শূন্য, এত, এটা কিলোমিটার পার সেকেন্ড। ওকে, সো এই হচ্ছে শেষ ভরবেগ এবং আদি ভরবেগ প্রথম বস্তুর ক্ষেত্রে। এবং পরিবর্তন বলছে যে ভরবেগের পরিবর্তন, তাহলে এখানে লিখতে হবে যে ভরবেগের পরিবর্তন লিখবে প্রথম বস্তুর ভরবেগের পরিবর্তন ইকুয়ালস টু তুমি ডেল অফ
P1 লিখতে পারো, কারণ ভরবেগ বোঝাবে P দ্বারা এবং ডিফারেন্স ডেল দ্বারা, এবং P1 মানে প্রথম বস্তুর ভরবেগের পরিবর্তন। তাহলে এখানে বেশিটা থেকে কমটা বিয়োগ করবা, তাহলে এখানে আছে 1 লাখ, 1 লাখ থেকে 35,000 বিয়োগ করবা, থাকবে কি 55,000 থাকবে। ঠিক আছে, তোমরা বিয়োগ করে নিবা, এখানে আমি জাস্ট শর্টকাট দেখে দিচ্ছি, এখানে জায়গা নেই এর জন্য। 55,000 আর এই ওটা লিখবা সবাই কেজি মিটার পার সেকেন্ড। ওকে, এটা হচ্ছে কি প্রথম বস্তুর ভরবেগের পরিবর্তন। আশা করি এইটাই তোমাদের সবার ক্লিয়ার এ পর্যন্ত। ঠিক আছে, ওকে, এরপর হচ্ছে দ্বিতীয় বস্তুর ভরবেগের প্রথম বের করতে হবে, অর্থাৎ দ্বিতীয় বস্তুর প্রথম আমরা কী করবো, দ্বিতীয় বস্তুর প্রথম ক্ষেত্রে আমরা আদি ভরবেগ এবং শেষ ভরবেগ বের করে বিয়োগ করবো, একদম সেম আগেরটার মতোই। ওকে ফাইন, তাহলে এখন দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে লিখবো এখানে, সব মুছে গেছে সরি। দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে লিখতে পারি আদি ভরবেগ। এটা একদম সিম্পল আর কি। ঠিক আছে, কারণ দ্বিতীয় বস্তু তো একদম স্থির ছিল প্রথম অবস্থায়, এর কোনো কাহিনী নাই। তাহলে দ্বিতীয় বস্তুর আদি ভরবেগ m2 দ্বিতীয় বস্তু এবং u2 হচ্ছে আদি ভরবেগ। তাহলে u2 তো শূন্য, যেহেতু স্থির ছিল, বলছে যে স্থির গাড়ির সাথে সংঘর্ষ লিপ্ত হয়েছে, তার মানে আগের গাড়িটা কী ছিল, স্থির ছিল, এই জন্য এটা শূন্য বিধায় এটা শূন্য হবে। তো 0 কেজি মিটার পার সেকেন্ড। এবং লিখবো এখন দ্বিতীয় বস্তুর শেষ ভরবেগ। এখন শেষ ভরবেগ ইকুয়াল হবে, শেষ বেগটা আমরা আগে থেকেই জানি 9 মিটার পার সেকেন্ড আগে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এখানে কী হবে, আর দ্বিতীয় বস্তুর ভর কিন্তু 6,000 বলা আছে। ঠিক আছে, 000 ইন্টু 9, 6 9 54, তাহলে 54,000 হবে এখানে, তাই না? 54 1 2 3 54,000 কেজি মিটার পার সেকেন্ড। ওকে, এই হচ্ছে দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে। এবং দ্বিতীয় বস্তু তাহলে ভরবেগের পরিবর্তন কী হবে, ভর লিখে নিও সবাই, ভরবেগের পরিবর্তন ডেল P2 দিবা ইকুয়ালস টু এই 54,000 মাইনাস 0, তাহলে 54,000ই হবে, তাই না? কারণ 0 বিয়োগ করলে তার কোনো কিছু বাড়েও না কমেও না। তাহলে এখানে কী হবে, কেজি মিটার পার সেকেন্ড। প্রশ্ন বলছে সমান হবে না, আসলে তো সমান হয় নাই, তো আমরা লিখতে পারি এখানে ডেল P1, সুতরাং ডেল P1 ইজ ডাজন্ট ইকুয়াল টু ডেল P2। ওকে, মানে ডিফারেন্স চেঞ্জ না, এটা দেখানোর পর তারপর তোমাকে একটু কমেন্ট লিখতে হবে যে আসলে কেন এমনটা হলো, মানে সমান হয় না কেন। কারণ হচ্ছে বলবা যে এই মানে ভরবেগ এখানে সংঘর্ষ শব্দ, ঘর্ষণ, তারপর হতে পারে অস্থিতিস্থাপক বিকৃতি, এই 3টা পয়েন্ট লিখবা। কি সংঘর্ষ লিখবা, মানে সংঘর্ষ শব্দ লিখবা কমেন্টটা, যে সংঘর্ষ শব্দ, ঘর্ষণ এবং অস্থিতিস্থাপক বিকৃতি ইত্যাদির কারণে হারানো শক্তির সাথে মানে জড়িত করা যায় আর কি। ঠিক আছে, এটা লিখলে হবে। ওকে ফাইন, আশা করি প্রশ্নটা সবার মানে উত্তরটা সবার ক্লিয়ার, বাট একটু বড় ছিল আসলে উত্তরটা, তাই না? ওকে ফাইন, নেক্সটে আশা করি আরও অনেক মজার ম্যাথ পাবা। ওকে, সো দেখো কী বলছে এখানে, সমভরের দুটি গাড়ি পরস্পর থেকে 200 মিটার দূর থেকে 15 মিটার পার সেকেন্ড ও 20 মিটার পার সেকেন্ড বেগে অগ্রসর হয়ে একটা নির্দিষ্ট সময় পরে গাড়ি দুটির মধ্যে সংঘর্ষ হলো। কত সময় পর তাদের সংঘর্ষ হলো, মানে টাইম চাইছে এখানে। এটা কিন্তু আমাদের কনসেপ্টের একটু বহির্ভূত ম্যাথ, বাট অনেক ইজি আছে। ঠিক আছে, ইজি কীভাবে দেখো, মানে পরস্পর থেকে 200 মিটার দূরে আমি ধরতে পারি এটা হচ্ছে কি প্রথম বস্তু, প্রথম গাড়ি, এটা দ্বিতীয় গাড়ি। ঠিক আছে, আমি গাড়ি রাখতে পারি না, দ্যাটস ওয়াই এভাবে একটু লিখে দিলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। সো যাই হোক, এদের মধ্যবর্তী যে ডিস্ট্যান্স সেটা হলো কত, 200 মিটার। ঠিক আছে, 200 মিটার। ওকে, এবং বলা হয়েছে যে এই প্রথমটা 15 মিটার পার সেকেন্ডে অ্যান্ড এটা হচ্ছে 20 মিটার পার সেকেন্ডে পরস্পর দিকে যাচ্ছে আর কি। এটা মনে করে এদিকে যাচ্ছে আর এটা এদিকে আসতেছে। ওকে, তো কোনো একটা সময় সংঘর্ষ হয়েছে, বলছে যে নির্দিষ্ট একটা সময় পর গাড়ি দুটির মধ্যে সংঘর্ষ হলো। আমি মনে করলাম সংঘর্ষ স্থানটা হচ্ছে এখানে, এই পয়েন্ট, মিড পয়েন্টে ধরে নিলাম, সমস্যা নেই। সো অনেকে আবার এখানে 100 এখানে 100 দিয়ে ম্যাথ করবে, এটা আবার করা যাবে না। ঠিক আছে, সো আমি ধরে নিয়েছি যে এখানে সংঘর্ষ হবে, হয়তো বলেও দেয় না যে এখানে মধ্যবর্তী জায়গায় সংঘর্ষ হবে কিনা। সো যাই হোক, প্রশ্নটা কিন্তু একটু অন্যরকম, বলছে কত সময় পর সংঘর্ষ হবে। খুবই সিম্পল। এ ধরনের যদি কোনো ম্যাথ আসে পরীক্ষায় তাহলে ইচ্ছে মতো করতে পারবা। সো দেখো এখানে ত্বরণ বের করার কোনো ওয়ে নাই, আবার হ্যাঁ এটা হচ্ছে মেন কথা, ত্বরণ বের করার কোনো ওয়ে নাই। সো যদি ওয়ে না থাকে তাহলে তোমরা সমবেগ ধরে ম্যাথ করবা। ঠিক আছে, এটা খুবই সিম্পল, সমবেগ ধরে ম্যাথ করবা। মোট কথা এক কথায় শেষ, যদি ত্বরণ বের করার ওয়ে না থাকে তাহলে আমরা সমবেগ ধরে ম্যাথ করবো। তাহলে যে প্রথম বস্তুর ক্ষেত্রে, তাহলে প্রথম বস্তুর ক্ষেত্রে বা প্রথম গাড়ির ক্ষেত্রে লিখবা এখানে, প্রথম গাড়ির ক্ষেত্রে খুবই সিম্পল, অতিক্রান্ত দূরত্ব। দেখো আমি কীভাবে করবো, আরেকটা গাইডলাইন মানে রোলাইন কীভাবে করবো, আমরা রোডম্যাপটা দিচ্ছি আমি। প্রথমে হচ্ছে প্রথম গাড়ির অতিক্রান্ত দূরত্ব বের করবো এবং দ্বিতীয় গাড়ির অতিক্রান্ত দূরত্ব বের করবো এর সমান ভিটি দিয়ে। সমবেগের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্বের সূত্র হচ্ছে এর সমান ভিটি, এটা আমি আগে পড়াইছি আগে ক্লাসে। ঠিক আছে, গতি অধ্যায়ে সমবেগের ক্ষেত্রে সূত্র হচ্ছে এর সমান ভিটি, মানে বেগ ইনটু
বেগ সবসময় একটা সিঙ্গেল থাকে, তোমার সবসময় এটাকে শেষ বেগ ভাবিও না, ঠিক আছে? এটা হচ্ছে বেগ, জাস্ট নর্মাল একটা বেগ, ভেলোসিটি, এবং টি হচ্ছে টাইম। এই সময় এবং বেগ গুণফলে হচ্ছে সময় বেগের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্বের সূত্র। ওকে, সো প্রথম বস্তুটার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এস ওয়ান ভিটি বের করবো, অ্যান্ড দ্বিতীয় সূত্রটাও এস ওয়ান ভিটি বের করবো, অ্যান্ড দেন খুবই সিম্পল, দুটো যোগ করার মাধ্যমে রেজাল্ট লিখবো 200। সেখান থেকে আমরা খুব সহজে টি এর মানটা পেয়ে যাব। তো প্রথম গাড়ির ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব এস ওয়ান লিখতে পারো ব্র্যাকেট দিয়ে, এস ওয়ান ইকোয়ালস টু ভি ইন্টু টি। তাহলে আদি বেগটা কত? তাহলে ইউ, তুমি চাইলে ইউ দিতে পারো বা ডিরেক্ট দিতে পারো ভি ইন্টু টি, এই যে 15 ইন্টু টি, ঠিক আছে? মানে একটু লিখে নিবা যে ধরি টি সময় পর দুজনের মধ্যে সংঘর্ষ হয়েছে, ঠিক আছে? তার মানে দুইজনের ক্ষেত্রে, মানে দুই গাড়ির ক্ষেত্রে সময় সেম। দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব এস টু ইকুয়ালস টু কী লিখতে পারি? 20, বেগ দেওয়া আছে 20 ইন্টু টি, টাইম সেম কিন্তু। এখন লিখতে পারি প্রশ্ন মতে, আমি এখানে লিখে দিচ্ছি, এখানে শেষ হয়ে যাবে। প্রশ্ন মতে ওই এস ওয়ান প্লাস এস টু, এই দুইটার যোগফল তো কখনো 200 বেশি হবে না, 200 হবে, তাই না? কারণ এদের মধ্যবর্তী ডিস্টেন্স হচ্ছে 200 মিটার, এই 200 মিটারের ভিতরেই তাদের সংঘর্ষ হবে, এর বাইরে যাবে না। অ্যান্ড মানগুলো লিখো, 15t প্লাস 20t ইকুয়ালস টু 200, অ্যান্ড দেন 15 আর হচ্ছে 20 কত হয়? 35, তাই না? 35t ইকুয়ালস টু 200, অ্যান্ড দেন ভাগ করো, তাই আনসার হয়ে যাবে। তো t ইকুয়ালস টু 200 ডিভাইড বাই 35, 200 ডিভাইড বাই 35 ইকুয়ালস টু ওয়েট, ওকে 5.714 এরকম আসবে আর কি, এত সেকেন্ড, অর্থাৎ এত সেকেন্ড পর তাদের মধ্যে সংঘর্ষ হয়। খুবই সিম্পল ছিল ম্যাথটা, আশা করি তোমরা সবাই পারবে এর সঙ্গে ম্যাথ আসলে। এরপর দেখো, এরপর আমরা আরেকটা ম্যাথ করবো, খুবই ইম্পর্ট্যান্ট, চট্টগ্রাম বোর্ড 2023 সালে আসছিল। সো এটা খুবই ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? খুবই ইম্পর্ট্যান্ট এটা। ও তোমাদের আরেকটা সূত্র লিখে দেওয়া হয় নাই, ওইটা আমি এখন লিখে দেবো। যদি তোমরা সবাই একটু লিখে নাও ওই কনসেপ্টের ক্ষেত্রে, আমি আগের পেজে যাচ্ছি আবার, এই যে এখানে, হ্যাঁ ওকে, মানে ভরবেগ সংক্রান্ত এখানে আরেকটি, মানে কনসেপ্ট একের সি পর্যন্ত ছিল, এখন কনসেপ্টের একের ডি লিখো, ঠিক আছে? ওই লং টাইম হচ্ছে কনসেপ্ট ওয়াইজ ধারণা দিলে অনেক বিরক্ত লাগে, দ্যাটস ওয়াই আমি অঙ্কের মাঝে এসে এটা দিচ্ছি আর কি। সো একের বি না সরি, একের বি পর্যন্ত তো লিখছে, একের বি লিখছি, সি লিখছি, অ্যান্ড এখন ডি, মানে কনসেপ্ট একের সাব কনসেপ্ট হচ্ছে ডি দিকে লিখবো যখন দেখবা দুইটা গাড়ির সংঘর্ষ হয়েছে অলরেডি, ঠিক আছে? এখানে এই গাড়িটার দিক থেকে বা যে দিক থেকে তুমি ধরতে পারো, সমস্যা নেই, আগের মতো আর কি। সো এখানে সংঘর্ষ হয়েছে, সংঘর্ষ হওয়ার পর V1 মানে শেষ বেগটাও দেওয়া, মানে প্রথম বস্তুর শেষ বেগ দেওয়া নাই, আবার দ্বিতীয় বস্তুর শেষ বেগ দেওয়া নাই, ঠিক আছে? এটা খুবই ইম্পর্ট্যান্ট, সবাই লিখে রাখো খাতায়, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট, এটা থেকে পরীক্ষা প্রশ্ন আসবেই, আসবেই, ঠিক আছে? আমি এটা 95% ইম্পর্ট্যান্ট দিলাম, এই যে কনসেপ্ট এখন দেখাচ্ছি। মানে শেষ বেগটা কত হবে? প্রথম বস্তু শেষ বেগ, দ্বিতীয় বস্তু শেষ বেগ, প্রথমে দুইটা গাড়ি দুই দিক থেকে আসতেছে মনে করো, এই দুই একদিকেও হতে পারে, দুই দিকে হতে পারে, তো দুই দিক হলে তোমরা যে কোনো একটা মানাস করে দিবা, একদম ইজি, তাই না? সো সংঘর্ষ হয়েছে, সংঘর্ষ হওয়ার পর V1 এবং V2 এর মান আমাদের বের করতে হবে, কিন্তু একটারও ভি দেওয়া নাই। তো এই সংক্রান্ত প্রশ্নে একটু জটিল আছে সূত্রটা, বাট শিখে রাখলে একদম তোমরা যোগ বন্ধ করে ম্যাথ করতে পারবা। তাহলে কি হবে দেখো, V1 অর্থাৎ আদি বেগ এবং ভরগুলো নিয়ে আমরা শেষ বেগটা বের করব, খুবই সিম্পল, ঠিক আছে? তাহলে প্রথম গাড়ির বেগ বা প্রথম গাড়ির শেষ বেগ আমরা কীভাবে বের করতে পারি? এই যে সূত্রের মাধ্যমে। প্রথম গাড়ির বেগ একদম এই ট্রিক্সটা মাথায় রাখবা, নিচে হচ্ছে ভরগুলোর যোগফল, অর্থাৎ দুইটা গাড়ির ভরের যোগফল, তাহলে নিচেরটা আগে মাথায় রাখবা, M1 প্লাস M2, এটা মনে করো M1 ছিল, ঠিক আছে? এটা M2 ছিল, ওকে। সংঘর্ষ হয়েছে, শেষ বেগগুলো বের করতে হবে। সো এরপর আমরা উপরে কী দেবো তাহলে? উপরে হচ্ছে ভরদ্বয়ের বিয়োগফল, M1 মাইনাস M2 ব্র্যাকেট U1, ঠিক আছে? একদম মুখস্থ হবে, কে মুখস্থ হবে তুমি জানো, বাট মুখস্থ করতে হবে এটা, ঠিক আছে? ওকে, আর এখান দিয়ে বলছে 2M2 U2, ঠিক আছে? 2M2 U2। সো আমি এটা এমন রাখতাম, নিচে হচ্ছে ভরগুলো যোগফল, উপরে হচ্ছে 1 2 1 2 2 এমন রাখতাম আর কি, তো অনেক এমন রাখে, ঠিক আছে? সো এখন তাহলে V2 কী হবে, মানে দ্বিতীয় বস্তু শেষ বেগ কী হবে? দ্বিতীয় বস্তুর শেষ বেগটা হবে সেম, নিচে হচ্ছে তোমার সকল ভরের যোগফল, অর্থাৎ M1 প্লাস M2, এবং উপরে কী তাহলে হবে? উপরে হবে, দেখো এখানে কিন্তু 1 ছিল, এখানে 1 ছিল, এখানে শুরু হয়েছে 1 থেকে, তাহলে এমন রাখবা। V2 থেকে শুরু হয়েছে, তাহলে V2 বের করতে হবে, M2 থেকে শুরু হবে, তাহলে M2 মাইনাস M1, অ্যান্ড দেন হচ্ছে এখানে U2, এখানে U1 ছিল, এখানে U2, দেখো এই যে 1 সাথে 1 মিল আছে, মিলে পড়বা, মত থাকবে, ঠিক আছে? ওকে, প্লাস তাহলে এখানে কী হবে তোমরা আশা করি বুঝতে পারতেছো, 1 হবে এখানে, তাই না? সো এইটা হচ্ছে সূত্র দুইটা বের করার, খুবই সিম্পল, এবং
এটাকে আরেকভাবে লেখা যায়, থাক তোমরা এভাবে মনে রাখবা, ঠিক আছে, একটা করলেই হলো। সো আশা করি সবার এই সূত্রটা ক্লিয়ার, এবং এটা মুখস্থ একটু প্যারা খাইতে হয়, এটা আসলে সত্য কথা, বাট একবার তুমি যদি মনে রাখতে পারো তাহলে দেখবা যে এটা দিয়ে খুব বড় বড় ম্যাথ করতে পারবা, তোমার পেইন কম লাগবে আর কি, ঠিক আছে। ওকে, সো দেখা যাক নেক্সট প্রশ্নটা। আমরা যখন কইছিলাম, হ্যাঁ এখানে ছিলাম, এখানে এইটা লাগবে আর কি, এর জন্য আমি আগে তোমাদের দেখাই দিলাম, ঠিক আছে। ওকে, সো কী বলছে এখানে 10 কেজি। তাহলে আমরা এখানে সাইড নোট করবো হচ্ছে প্রথম বস্তুর ক্ষেত্রে এবং দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে, জাস্ট এই কথা লিখবো। প্রথম বস্তুর কী কী দেওয়া আছে সব লিখবা। তাহলে প্রথম বস্তুর ক্ষেত্রে কী কী দেওয়া আছে, প্রথম বস্তু দেওয়া আছে M1। আমি কিন্তু বারবার কথাটা বলি যে তোমরা এখানে কী কী লিখবা তা একটু সাইড নোটে সুন্দর করে স্পষ্ট করে উল্লেখ করে দিবা, যেমন এটা হচ্ছে প্রথম বস্তুর ভর, তারপর ব্র্যাকেটে M1 দিবা, ঠিক আছে। এই গোষ্ঠ আবার অনেক টিচার মাইন্ড করে, বুঝছো। 10 কেজি, M1 হচ্ছে 10 কেজি, অ্যান্ড দেন M2 প্রথম বস্তুর ক্ষেত্রে। তাহলে M2 আসবে কেন, পাগল নাকি আমি? আচ্ছা দেখো এখানে হচ্ছে প্রথম বস্তুর কী কী দেওয়া আছে, আর কাগজে লিখতেছে। ওকে, তো প্রথম বস্তুর দেওয়া আছে ভর, এবং প্রথম বস্তুর আদিবেগ দেওয়া আছে U1, তোমরা সব দেখতে পাচ্ছ আই থিঙ্ক, 10 কেজি দেওয়া আছে, এবং প্রথম বস্তুর বেগ 20 মিটার পার সেকেন্ড। সো এখানে কী হবে 20 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। ওকে, অ্যান্ড দেন আর কি দেওয়া আছে প্রথম বস্তুর শেষ বেগ দেওয়া নেই, তাহলে প্রথম বস্তুর শেষ বেগ ইকুয়ালস টু নো, ঠিক আছে। এখন দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে সব কিছু আমরা উপস্থাপন করে নিই, তাহলে ম্যাথ করতে সুবিধা হবে। দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে কী দেওয়া আছে M2। তাহলে M2 কত, M2 হচ্ছে দেখো, তাহলে আমরা এটা লিখে ফেলছি, তাহলে M2 হচ্ছে 5 কেজি, অ্যান্ড দেন দ্বিতীয় বস্তুর বেগ হচ্ছে কি 30 মিটার পার সেকেন্ড, ঠিক আছে, 30 মিটার পার সেকেন্ড। তাহলে U2 ইকুয়ালস টু 30 মিটার পার সেকেন্ড। ওকে, এখানে একটা জিনিস তোমাদের বুঝতে হবে, দেখো এটা কনসেপ্ট কততে পড়ছে, এখানে বলা আছে। আর একটা কথা অ্যাড করে নিই, তোমরা সবাই আগের পেজে যাও একটু। এই যে আমি যেখানে বলছিলাম যে দুটো কিন্তু সেম ডিরেকশন বলছি, বাট যদি আমরা দুইটা সেম ডিরেকশন না বলতাম, বাই এনি চান্স যদি দুইটা দুই দিক থেকে আসতো, অর্থাৎ একটা এদিকে আসতেছে আর একটা এদিকে আসতেছে, দেন এখানে U2 কিন্তু মানা ধরতে হইতো, বলতে পারছি। এখানে হচ্ছে যে কোনো একটা মানার ধরতে হইতো, ঠিক আছে। আশা করি তোমাদের ক্লিয়ার, কিন্তু আমি অলরেডি আগেই বলছি যে দুই দিক থেকে আসলে যে কোনো একটা আদিবেগ মাইনাস করতে হয়। ওকে, এরপর তাহলে U2 এখানে আমরা মানাস ধরতে পারি, কারণ দেখো পরস্পরের দিকে, অর্থাৎ একটা যদি এদিকে যায় আর একটা আসতেছে এইদিকে, বুঝতে পারছো, এই হচ্ছে বিষয়। এই জন্য আমরা যে কোনো একটাকে মানাস ধরবো, U2কে মানাস ধরি, যেহেতু আমরা বরাবরের মতো করে আসতেছি। U2 মানে হচ্ছে দ্বিতীয় বস্তুর আদিবেগ, তাহলে এটা মাইনাস ধরলাম। এরপর হচ্ছে V2 ইকুয়ালস টু নো, আমরা জানি না, ঠিক আছে। V1ও জানি না, V2 জানি না। প্রশ্ন কি বলছে এখন, প্রশ্ন বলছে যে বস্তুদ্বয়ের মধ্যে স্থিতিস্থাপক সংঘর্ষ হয়, অর্থাৎ আচ্ছা দেখো কি বলছে এখানে, সংঘর্ষের পর কোনটির ভরবেগ বেশি হবে, এটা বলছে। মানে সংঘর্ষের পর আমাদের ভরবেগ বের করতে হবে, ঠিক আছে। এই যে স্থিতিস্থাপক সংঘর্ষ হচ্ছে মানে তোমার যে গতিশক্তির সংরক্ষণশীলতা নীতি, যেটা আমরা একটু দেখাইছি, মানে দুই পাশে লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড সমান হয়, ঠিক আছে। সো আমরা যে সূত্রটা ইউজ করছি এখানে V1 এবং V2, একটু আগে শর্টকাট দেখালাম, ওই V1 এবং V2 সূত্রগুলো স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে প্রযোজ্য, ঠিক আছে। সো আশা করি তোমরা বুঝতে পারছো এবং খুব সহজে বের করতে পারবা, এটা নিয়ে পেন খাওয়ার দরকার নাই। সো আমরা এখানে কী বের করবো তাহলে, দেখো সংঘর্ষের পরে ভরবেগ লাগবে, তাহলে সংঘর্ষের পরে ভরবেগ মানে কি, সংঘর্ষের পরে প্রথম বস্তুর ভরবেগ হচ্ছে M1 V1, তাই না, কারণ এই যে সংঘর্ষের পরে V1টা বের করতে হবে, M1 তো ফিক্সড। আর সংঘর্ষের পর দ্বিতীয় বস্তুর ভরবেগ হচ্ছে M2 V2, এই দুইটা মান বের করতে হবে, একটা এটা, এই দুইটা মান বের করে তারপর কম বের করতে হবে যে আসলে কারটা বেশি কারটা কম, ঠিক আছে। তাহলে আমরা শুরু করে দিই। তো আমরা জানি প্রথমে কি, আমরা জানি খুবই সিম্পল অঙ্কটা, ঠিক আছে। আমরা জানি V1 মানে প্রথম বস্তু, লিখে দিলে ভালো হয়, প্রথম বস্তুর শেষ বেগ হবে, প্রথম বস্তুর শেষ বেগ মানে সংঘর্ষের পর আর কি, ঠিক আছে। প্রথম বস্তুর শেষ বেগ V1, তাহলে V1 ইকুয়ালস টু, একটু আগে কিন্তু সূত্রটা আমি লিখছি অলরেডি, ঠিক আছে। সূত্রটা কি ছিল, M1 মাইনাস M2, নিচে কিন্তু আগে লিখে রাখছিলাম, তাই না, দুইটা পরে যোগফল আগে হবে, অর্থাৎ M1 প্লাস M2, অ্যান্ড এখানে কি V1 আছে, সো এখানে U1, এটা ট্রিক্স, ঠিক আছে। ওকে, প্লাস 2 ইন্টু M2 অ্যান্ড U2, ওকে। তাহলে এখানে সব মান দেখো দেওয়া আছে, ঠিক আছে। দেখো প্রথম বস্তু শেষ বেগ কিন্তু বের করতেছো, এখানে তো M2 লাগতেছে, U2 লাগতেছে, তাই না। তো সবগুলো মান তুমি এখানে বসাবা, বসানোর পর যে রেজাল্টটা পাবা সেটা হলো কি, সেটা হচ্ছে
দেখো এখানে কিন্তু ইউটুর মান হ্যাঁ -30 আমি লিখে দিচ্ছি, সরি ফর দ্যাট, সমস্যা সব ঠিক আছে। তাহলে এই মানগুলো বসানোর পর একটা রেজাল্ট পাবে, একটু মাইনাস আসতে পারে, সো নো প্রবলেম, ঠিক আছে, কারণ একটা মাইনাস আসবেই। -13.333 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এটা হচ্ছে প্রথম বস্তুর শেষ বেগ, অর্থাৎ সে একটু বেগ মানে পেছন দিকে আসতে পারে, সংঘর্ষের পর স্বাভাবিক আসতে পারে। ওকে, এখন কী বের করবো? দ্বিতীয় বস্তুর শেষ বেগ v2, দ্বিতীয় বস্তুর শেষ বেগ v2 ইকোয়াস টু, তাহলে কি সেই সূত্র আগে বসাবো, তার মান বসাবো। তার সূত্র কি ছিল এখানে ভাই? m2 মাইনাস m1 ইন্টু হচ্ছে v2 আছে, সো এখানে u2 হবে, অ্যান্ড প্লাস 2m1 অ্যান্ড কী হবে এখানে m2, ঠিক আছে, সরি u1। ওকে ফাইন, নিচে কি যোগফল m1 প্লাস m2। মোট কথা যেভাবে মান বসাইছি এই সাইডে সেইভাবে এখানে বসাবো, যেমন এখানে ইউ টু কত হবে? -30 হবে, ঠিক আছে। ওকে ফাইন, সো তাহলে এখানে রেজাল্ট কত আসবে? সবাই মান বসাবা, মান বসানোর পর রেজাল্টটা পজিটিভ আসবে 36.67 এত মিটার পার সেকেন্ড, ঠিক আছে, এটা আসবে। তাহলে দেখো প্রথম বস্তুর শেষ বেগ হচ্ছে এইটা এবং দ্বিতীয় বস্তুর শেষ বেগ হচ্ছে এইটা। এখন আমাদের কী বের করতে হবে? এখন এই জাস্ট এটা বের করবো অ্যান্ড এটা বের করবো, তাহলে কম্পেয়ার করবো কোনটা বড় কোনটা ছোটো, দ্যাটস ইট, এটা অ্যান্সার, ঠিক আছে। তাহলে এখন লিখবো যে প্রথম বস্তুর শেষ ভরবেগ, এই যে বলছে সংঘর্ষের পর মানে তো শেষ ভরবেগ, তাই না, সেটা। সো প্রথমে কি লিখবো তাহলে আমরা এখানে? প্রথম বস্তুর মানে সংঘর্ষের পর, এখানে লিখতে পারো তোমরা, যাই লিখতে পারো না লিখবে, সমস্যা নেই। সংঘর্ষের পর প্রথম বস্তুর শেষ ভরবেগ, সংঘর্ষের পর লেখার পর শেষ ভরবেগ লিখলে হয় না লিখলে হয়, কারণ সংঘর্ষের পরই তো শেষ ভরবেগ, বোঝা যাচ্ছে, তাই না। প্রথম বস্তুর শেষ ভরবেগ p1 দিতে পারো, যেহেতু ভরবেগ p1 দিয়ে প্রকাশ করা হয়। সো m1 v1, তাহলে v1 যে মানটা পাইছি আমরা, তাই না। সো ভরটা কত এখানে প্রথম বস্তুর? শোনো, আর যে মাইনাস আছে না, ভরবেগটা মাইনাস হয় না, ভরবেগটা তুমি পজিটিভ রাখবা, মডুলাস দিতে পারো চাইলে, ঠিক আছে। তাহলে এমাউন্টটা কত ছিল? 10 কেজি ছিল, তাই না, এখানে লেখা আছে 10 কেজি, তাহলে এখানে 10 হবে ইন্টু v1টা কত, একটু কিন্তু বের করছে, মাইনাস আর ছিল 13.33। সো তুমি এখানে মাইনাস ইউজ করলেও ওটা কী হয়ে যাবে? প্লাসের হয়ে যাবে, কারণ কি এটা মডুলাস আছে এর জন্য, তাই না। সো মানটা আসবে কত হলে? জাস্ট দশমিকটা এক ঘর ডানে যাবে, তাহলে 133.33 এত কেজি মিটার পার সেকেন্ড, ওকে। অ্যান্ড দেন দ্বিতীয় বস্তুর শেষ ভরবেগ হবে p2 ইকুয়ালস টু, এটা মডুলাস দিবা m2 ইন্টু v2, অ্যান্ড দেন মানটা কত আসবে লিখে দিই, মান তোমরা জানোই, তাই না। এটা মান আসবে হচ্ছে 183.35 কেজি মিটার পার সেকেন্ড, ওকে। এটাই হচ্ছে আমাদের আনসার। তাহলে প্রশ্ন বলছে যে সংঘর্ষের পর কোনটির ভরবেগ বেশি হবে, তাহলে বলবো অবশ্যই কোনটা বেশি দেখা যাচ্ছে, 133 আর এটা 183, অর্থাৎ দ্বিতীয় বস্তু। তাহলে উত্তর হবে কি, সংঘর্ষের পর দ্বিতীয় বস্তুটির ভরবেগ বেশি হবে, ঠিক আছে। p2 ইজ গ্রেটার দ্যান p1, যেহেতু এটা, অতএব বলা যায় যে দ্বিতীয় বস্তুর ভরবেগ বেশি হবে সংঘর্ষের পর। আই থিঙ্ক সবার ক্লিয়ার এটা। অ্যান্ড দেন দেখো এটা এখানে কি বলা আছে, ওকে। সো এখানে বলা আছে যে এ ও বি দুটি খেলনা মার্বেল পাথর, এটা হচ্ছে হ্যাঁ, ওকে এটাই। সো এখানে আরে কই গেল এটা, সরি ফর দ্যাট। দেখো প্রশ্ন সবাই পড়ো একটু। এ আর বি দুইটা মার্বেল, খেলার এক পর্যায়ে মার্বেল দুটো মুখোমুখি সংঘর্ষ ঘটে এবং সংঘর্ষের পর সমবেগে চলতে থাকে। ঘটনাটি ভরবেগ এবং গতিশক্তির সংঘর্ষণের মিলে চলে কিনা। খুবই সিম্পল একটা ম্যাথ, তাই না। এটা কিন্তু আমরা অলরেডি করাইছি, মানে এই ধরনের কনসেপ্ট কিন্তু আমাদের করানো শেষ। অঙ্কটা বড় থাকলেও খুবই ইজি। দেখো এটা করে দিই আমি, ওকে। আমার মনে হয় এটা করানোর পর তোমাদের আর এই কনসেপ্টে কোনো প্রবলেম থাকবে না। তাহলে কী কী দেওয়া আছে সেটা কি তুমি, কী কী দেওয়া আছে সব লেখা আছে, আর লেখার দরকার নেই এখানে, কারণ এমন দেওয়া আছে দেওয়া আছে, তাই না। বলছে এ ও বি দুইটি খেলনা পাথর, খেলার এক পর্যায়ে মার্বেল দুটোর মুখোমুখি সংঘর্ষ ঘটে, অর্থাৎ দেখছো, তাহলে এটা অবশ্যই কেমন মানাস ধরবো, ঠিক আছে। এটা u1, এটা u2 এর মানাস ধরবো আমরা, অ্যান্ড এটা m1 ধরবো, ওরা বলে দিছে, তাই না, m2, ওকে। সো খেলার এক পর্যায়ে মার্বেল দুটোর মুখোমুখি সংঘর্ষ ঘটে। অনেকে বলবে ভাই এখানে u2 তো মানাস দেয় নাই, আপনি কেন দিলেন, ঠিক আছে। তো তার জন্য হচ্ছে দেখা হচ্ছে যে তুমি ভালোভাবে দেখো যে আমি আগে বলছি যে যদি ডিরেকশন চেঞ্জ থাকে, অর্থাৎ বিপরীত থাকে, হ্যাঁ রিভার্স থাকে, অর্থাৎ এ হচ্ছে ডান দিকে যাচ্ছে বা বি হচ্ছে বাম দিকে আসতেছে, তখন তোমাকে ওই যে কোনো একটা আদিবিক মানাস ধরতেই হবে, ঠিক আছে। হয়তো u1 ধরো বা u2 ধরো, ফ্যাক্ট না, বাট এটা ধরতে হবে মানাস, ঠিক আছে, ওকে। খেলার এক পর্যায়ে মার্বেল দুটো মুখোমুখি সংঘর্ষ ঘটে, সংঘর্ষের পর সমবেগে চলতে থাকে, সমবেগ বলা আছে ভিড় মানটা, বাট বাগের মানটা বল দেওয়া নাই। ঘটনাটি সমবেগ মানে একই বেগে, মানে দুইটা একই বেগে চলতে থাকে, এই যেরকম দুইটা একই বেগে চলছে, হয়তো এই দিকে যাচ্ছে দুইটা, হয়তো ডান দিকে যাচ্ছে বা বাম দিকে যাচ্ছে, একই দিকে, মানে হচ্ছে মিলতা বেগ,
ঠিক আছে, ওকে। সো লাস্ট প্রশ্নটা কি বলছে তাই বলো। প্রশ্ন বলছে এখানে যে ঘটনাটি ভরবেগ এবং গতিশক্তির সংরক্ষণের সাথে মেনে চলে কিনা, দুইটা আমাদের বের করতে হবে, ঠিক আছে। কিন্তু তার আগে আমাদের লাগবে শেষ বেগটা, অর্থাৎ মিলিত বেগটা লাগবে। মিলিত বেগ দেওয়া নাই এর জন্য, ঠিক আছে। তোমাদের একটা রোড ম্যাপ দিই কীভাবে করবো আমি এটা। সো প্রথমে দেখো কী দেওয়া আছে, M1 দেওয়া আছে, U1 দেওয়া আছে, তাই না? তারপর M2 দেওয়া আছে, U2 দেওয়া আছে, কিন্তু V1ও নাই, V2ও নাই। আবার কেউ V1 V2 ওই সূত্রের মাধ্যমে বের করিও না, কারণ দেখো এখানে V কিন্তু একটাই, বলছে সংঘর্ষ বা সমবেগে চলতে থাকে, অর্থাৎ প্রথম বস্তুর বেগ যেটা, শেষ বেগ যেটা, দ্বিতীয় বস্তুর শেষ বেগ একই। এটি ইকুয়ালস টু হোয়াট? তো এটাকে বের করতে হবে। এটা বের করার পর আমরা শেষ ভরবেগ বের করতে পারবো খুব সহজেই, তাই না? সো দেখো এটাকে আমরা কীভাবে করবো। প্রথমে লিখবা যে সংঘর্ষের পূর্বে, ঠিক আছে, সংঘর্ষের পূর্বে। সংঘর্ষের পূর্বে আমরা কী লিখতে পারি? সংঘর্ষের পূর্বে প্রথম বস্তুর ক্ষেত্রে, প্রথম বস্তুর ক্ষেত্রে, প্রথম বস্তুর লেখার দরকার নেই। সংঘর্ষের পূর্বে ডিরেক্টলি, ওয়েট, আমরা তো আগে মিলিত বেগটা বের করে নিই, এই মিলিত বেগটা বের করে নিই, সরি ফর দ্যাট। মিলিত বেগটা আমরা বের করে নিব, ঠিক আছে, কারণ বলছে সমবেগে চলতে থাকে, এই বেগটা কিন্তু আমরা অলরেডি বের করে নিই এখনও, ঠিক আছে। সো এটাকে বের করে নিই, মিলিত বেগ। ডিরেক্টটা তাহলে লিখবো, আমরা জানি M1। দেখো এটা কিন্তু আমাদের কনসেপ্ট একের, আমি যখন বুঝাইছি একের স্মৃতি বুঝাইছি, ঠিক ওইটা তোমরা জাস্ট দেখতে পারো একটু যে ওই ঘটনাটা কেমন ছিল, তাহলে নিজেরাই করতে পারবা। এটা দেখো U2 কিন্তু বিপরীত দিক থেকে আসে, তাহলে আমরা এখানে মাইনাস দেবো, তাহলে M2 U2, ঠিক আছে, ইকুয়ালস টু V ইন্টু M1 প্লাস M2, কারণ হচ্ছে কি মিলিত বেগের জন্য, বেগ একটা হবে, ঠিক আছে, ওকে। তাহলে এখানে আমি তোমাদের বলছিলাম কিন্তু একটু আগেই যে V হচ্ছে এখানে মিলিত বেগ, এই V মানটা বের করতে হবে। তাহলে V যদি এবার চলে আসে, নিচে থাকে কি M1 প্লাস M2, অ্যান্ড উপরে হচ্ছে M1 U1 মাইনাস M2 U2। একভাবে করলেই হলো, ঠিক আছে। আমি যে একটু আগে সংঘর্ষের আগে যে একটা ভরবেগ বের করতে চাইছিলাম, ওভাবে করলেও হয়তো সমস্যা নেই, বাট একভাবে করলেই হচ্ছে সমস্যা নেই, ওকে। সো এটা হচ্ছে মিলিত বেগ। এখন মান বসাও। M1 এর মান কত? একটু আগে বলছিলাম M1 হচ্ছে, সব দিয়ে দিচ্ছি দেখো 8 গ্রাম। তোমরা একটা কাজ করবা, গ্রামকে কেজিতে কনভার্ট করে নিবা, ঠিক আছে। গ্রামকে কেজিতে কনভার্ট করলে ভালো হয়। যেমন এখানে বলা আছে কি 8 গ্রাম, তাহলে গ্রামকে কেজি কনভার্ট করার ওই কি 8 দিয়ে 1000কে ভাগ করব, তাই না? 8 দিয়ে 1000কে ভাগ করলেই মান এসে যাবে, ওকে। সো এখানে 0 পয়েন্ট কি থাকে, 0.008 আসবে, 0.008 এত কেজি, ঠিক আছে। অ্যাজ ওয়েল অ্যাজ M2 তুমি করে নিবা এভাবে, ঠিক আছে। তাহলে মান বসাবে এখানে, তাহলে কি থাকবে এখানে 0.008 মাল্টিপ্লাই U1 কত 25, ঠিক আছে, অ্যান্ড দেন মাইনাস M2 কত, M2 হচ্ছে 2 গ্রাম, তাহলে 0.002 আসবে, ইন্টু U2 কত, U2 কিন্তু U2 এর মাইনাসটা কিন্তু প্রথমে দিয়ে ফেলছি আমরা এখানে, তাহলে এখানে আলাদা করে আবার মাইনাস দিও না, তাহলে আবার সেই প্লাসের হয়ে যাবে, তাহলে এখানে 20 হবে, এবং ডিভাইড বাই M1 প্লাস M2, অর্থাৎ 25 আর 20 45, ঠিক আছে। মান বের করো কত আসবে, তাহলে 16 আসবে এত মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে কি মিলিত বেগ, মানে এরা সমবেগে চলতে থাকতে, মানে সমবেগে যে চলছে বলা আছে এখানে, বেগ একটাই, ওই বেগটাই হচ্ছে এটা, অর্থাৎ মিলিত বেগ। এখন তো আমরা খুব ইজিলি কী বের করতে পারবো, আদি ভরবেগ এবং শেষ ভরবেগ বের করতে পারবো, ওকে। তাহলে এখানে লিখবো সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ, ঠিক আছে। এখন আমরা কী লিখবো তাহলে, সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ, সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ ইকুয়ালস টু কী হতে পারে, M1 U1, এখানে তো প্লাস হবে না কারণ একটা বিপরীত দিকে আছে, দ্যাটস ওয়াই, ঠিক আছে, ওকে। সো এখানে মাইনাস হবে, ঠিক আছে। কেন মাইনাস হবে আশা করি তোমাদের ক্লিয়ার। মাইনাস M2 U2, এটা হচ্ছে কি সংঘর্ষের পূর্বে যে ভরবেগটা, আদি ভরবেগ, মোট ভরবেগটা এটা। তো মান বসাবো এখানে 0 পয়েন্ট কী বেরোছিল, 008 বেরোছিল, ইন্টু কী বেরোছিল এখানে 25, অ্যান্ড মাইনাস M2 কত, M2 হচ্ছে 0.002 ইন্টু U2 কত ছিল 20 ছিল, ব্র্যাকেট ইউজ করবা অবশ্যই, তাহলে যে মানটা পাবা 0.16 কেজি মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ। এখন সংঘর্ষের পরে মোট ভরবেগ বের করো, সংঘর্ষের পরে মোট ভরবেগ মানে কি, আমরা ভি দ্বারা গুণ করবো, তাই না, সিম্পল। তাহলে M1V ইন্টু M2V, তার মানে প্লাস M2V আর কি। সো সেখানে আমরা M1 M2কে ব্র্যাকেটে রেখে বিটা কমন নিতে পারি, কারণ মিলিত বেগ এখানে বলা আছে, বেগ একটাই, শেষ বেগ এখানে একটা বলা আছে, দেখো ভালোভাবে পড়লে বুঝতে পারবা, সমবেগে চলতে থাকে, তার মানে সংঘর্ষের পর শেষ বেগ একটাই ছিল, দুইটারই সেম,
একটাকে একটা ধাক্কা নিয়ে দিতেছে, তাহলে বেগ তো সব সেমই হবে দুইটা, তাই না? সো এখানে দেখো 0.008 এবং 0.002 যোগ করলে ভি এর মানটা একটু আমরা পাইছি কত, 16 পাইছি, তাই না? তার সাথে গুণ করলে তুমি মানটা পেয়ে যাবা, সেটা পাবা 0.16, তাহলে সেম থাকবে। তার মানে আমরা এখান থেকে বুঝলাম যে ঘটনাটি ভরবেগের সংরক্ষণশীলতা নীতি মেনে চলে। আমরা একটু আগে বলছি, মানে যখন কনসেপ্ট পড়াইছি, যে যদি এই পাশের এবং এই পাশে লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড যদি সমান হয় তাহলে মেনে চলে, আদারে চলে না। যেহেতু সেম আসছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবে সেম আসবে, কিন্তু গতিশক্তিতে মাঝে মাঝে সেম আসে না। দেখি এটার ক্ষেত্রে কী হয়। সো এখানে কমেন্টটা কী হবে তাহলে, ভরবেগের সংরক্ষণশীলতা মেনে চলে। এখন আমরা গতিশক্তিকে চেক করব, ঠিক আছে? গতিশক্তিটাও ইজি আছে, অলরেডি তোমাদের আমি করাইছি বেসিক ক্লাসে, তাই না? সো এখন গতিশক্তি লিখবো যে প্রথম বস্তুর সংঘর্ষের পূর্বে দিয়ে দিলে ভালো হয়, মানে সংঘর্ষের পূর্বে মোট গতিশক্তি দিয়ে লিখলে বেটার হয়। তাহলে কী লিখবো এখানে, সংঘর্ষের পূর্বে মোট গতিশক্তি বা মোট শক্তি লিখলে হলো মোট গতিশক্তি, ঠিক আছে? সংঘর্ষের পূর্বে মোট গতিশক্তি প্রথম বস্তুর আর দ্বিতীয় বস্তু দুটো একই জিনিস, দুইটা তো একত্রে করতে হবে, তাই না? সো ইকে 1 লিখতে পারো চাইলে, আগেরটাই P1 P2 দিতে পারো, সমস্যা নেই। ইকে 1 ইকোস তাহলে কি, আচ্ছা ইকে টিকে লেখা দরকার নেই, এমএ লিখো, ওকে। বা তোমরা যেহেতু মোট শক্তি দিয়ে দিই, একটা খারাপ দেখায়, তাই না? E1 দিয়ে দিই, E1, তাহলে মোট গতিশক্তি কী ছিল, হাফ m1 u1 স্কোয়ার। দেখো তোমার মনে পড়ে কিনা, আগে যে আমরা কনসেপ্ট ক্লাসে পড়ছি, সো ওইটা কথা আশা করি তোমরা মনে রাখছো এবং বুঝতে পারতেছো। সো এখন মান বসালে পেয়ে যাবে, কারণ U1 U2 তোমরা জানো আগে থেকেই, তাই না? সব দেওয়া আছে এখানে, যে U1 U2 দেওয়া আছে অ্যান্ড M1 M2 দেওয়া আছে। সো এখানে মানগুলো বসাবা পার বাসায় করি, অ্যান্ড দেন রেজাল্টটা কত আসবে, এখান থেকে রেজাল্ট আসবে 2.9 অ্যান্ড এই শক্তির একক কিন্তু জুল, 2.9 জুল। এই মান কিন্তু আমি বলে দিচ্ছি 0.008, আর M2 হচ্ছে 0.002, আর U1 হচ্ছে 25 অ্যান্ড স্কোয়ার দিতে হবে, আর U2 হচ্ছে 20 এর উপর স্কোয়ার। তাহলে সবগুলো ক্যালকুলেশন করলে আসে কি 2.9 জুল। এখন দেখো এখানে অনেকে বলবে ভাই মাইনাস তো ইউজ করলেন না, তো দেখো ইউটোর মান কিন্তু 20, এখানে ইউজ করতে হবে -20 মানে -20, -20 গিয়ে হোল স্কোয়ার করলে প্লাসের হয়ে যায়, দ্যাটস ওয়াই এটা প্লাসের হয়ে যায়, ঠিক আছে? এখন সংঘর্ষের পরে মোট গতিশক্তি তাহলে কত হবে, E2 দিয়ে প্রকাশ করবা, এটা হচ্ছে কি হাফ, কমন নিবা ডিরেক্টলি, M1 প্লাস M2 এই যে বেগ ভি স্কোয়ার। এটা মানটা কত ছিল, বেগের মানটা 16 ছিল আই থিঙ্ক, তাই না? সো ওই 16কে স্কোয়ার করবা এবং M1 M2 যোগ করে দিবা, তারপরে গুণ করবা, মান আসবে 1.28, এটা আসবে 1.28 জুল। তাহলে এখান থেকে কী বুঝলাম, এখান থেকে কমেন্টটা লিখতে হবে, এখন মানে নিচে লিখতে হবে। সুতরাং ঘটনাটি ভরবেগের সংরক্ষণশীলতার নীতি মেনে চললেও গতিশক্তির সংরক্ষণশীলতার নীতি মেনে চলে না, কারণ হচ্ছে যে সেম আসে নাই এর জন্য, ঠিক আছে? ওকে, আশা করি তোমাদের বিষয়টা ক্লিয়ার। এটা হচ্ছে আনসার। এরপর আমরা আরেকটা মানে গুরুত্বপূর্ণ কনসেপ্টে চলে যাব। এরপর এটা হচ্ছে লাস্ট প্রশ্ন ভরবেগের থেকে আর কি। কী বলছে এখানে, স্থির অবস্থান যাত্রা শুরু করে 600 কেজি ভরে একটা ট্রাক 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণে 60 সেকেন্ড চলার পর 400 গ্রাম ভরে একটা স্থির পিক আপ ভ্যানের সাথে ধাক্কা খেয়ে, এটাও দেখো স্থির বস্তুকে ধাক্কা মারছে, তাই না? সো এখানে আবার কী দেওয়া নাই, এখানে দেখো স্থির অবস্থান থেকে বলা আছে, তার মানে আদিবেগ শূন্য, এখান থেকে বলতে পারি আমরা, কালারটা ভিন্ন চেয়ে নেই, ওকে। স্থির অবস্থান থেকে তাহলে এখানে শূন্য, যাত্রা শুরু করে 600 কেজি ভরের, তাহলে এটা M1 ট্রাক, 600 কেজি ভরে একটা ট্রাক 0.2 মিটার পার সেকেন্ড ত্বরণে, এটা তার ত্বরণ দেওয়া আছে। সুষম ত্বরণ মানে হচ্ছে সমত্বরণ, ঠিক আছে? একই হারে বাড়ে থাকে আর কি। 60 সেকেন্ড চলার পর এটা টি দেওয়া আছে, 400 কেজি ভরে একটা, তাহলে এটা M2, অ্যান্ড দেন একটি স্থির পিকআপ মানে আদিবেগ শূন্য, এটা আদিবেগ শূন্য, ধাক্কা খেয়ে আটকে একত্রে এত মিটার পার সেকেন্ড বেগ চলতে থাকে, তার মানে এটা মিলিত বেগ। এটা কি তাহলে ভাই, এটা মিলিত বেগ, অর্থাৎ শেষ বেগ দুই বস্তুরই সেম। উপরোক্ত ঘটনা ভরবেগের সংরক্ষণ সূত্রটিকে সমর্থন করে কিনা এটা আমাদের দেখাতে হবে বা বের করতে হবে, যেটা বলো না কেন, ঠিক আছে? ওকে, তো আমরা এটা কীভাবে বের করবো? সো দেখো প্রথমে আমাদের বের করতে হবে বেগের মানটা বের করতে হবে, কারণ দেখেন ত্বরণ দেওয়া আছে প্রথম বস্তুর ক্ষেত্রে, বা সময় দেওয়া আছে এবং তার আদিবেগ তো শূন্য, বাট যে বেগে সংঘর্ষে লিপ্ত হয়েছে, ঠিক আছে? দেখো গাড়িটা ছিল ঠিক এখানে মনে করো স্থির অবস্থায়, তো এদিক গেছে, যাওয়ার পর নির্দিষ্ট ত্বরণে প্রাপ্ত হয়েছে, ত্বরণ প্রাপ্ত হইতেছে তার মানে কি, মানে বেগ বৃদ্ধি পাচ্ছে, আগে শূন্য ছিল, তো এরপর একটা ত্বরণ দেওয়া আছে, এই ত্বরণের পর বেগ তো তার অবশ্যই সেম নয়, শূন্য আর নাই, বেগটা বেড়ে গেছে। সো বেগটা বাড়তে বাড়তে যখন এখানে আসছে তখন একটা বস্তুকে ধাক্কা মারছে, তো এই বস্তুকে কত বেগে ধাক্কা মারছে সেই বেগটা দেওয়া নেই,
তাহলে এটার সাপেক্ষে অনেকে বলে ভাই এখানে ভি দেন কেন, ভি তো শেষ বেগ। ভাই দেখো সিচুয়েশনে আমাদের এটা করতে হবে আর কি, মানে ইউজ করতে হবে। প্রথমে শূন্য দেওয়া আছে আদি বেগ, ভালো। তো এই বেগে তো আর ধাক্কা মারে নাই, শূন্য বেগ দিকে ধাক্কা মারতে পারে না। তাহলে যে বেগে ধাক্কা মারছে সেইটাই হচ্ছে সংঘর্ষের পূর্বে প্রথম বস্তুর আদি বেগ, ঠিক আছে। তাহলে এই ভিটাকে বের করতে হবে। তো আমরা বলতে পারি এখানে যে প্রথম বস্তুর, বা আমরা জানি দিয়ে লিখলেও হবে, সমস্যা নেই। আমরা জানি ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, তাই না? যেহেতু এখানে টাইম দেওয়া আছে, সো আমরা এই ভিটা ইউজ করলাম। অনেক সময় যদি টাইম না থেকে দূরত্ব দেওয়া থাকতো, তাহলে আমরা এখানে ইউজ করতাম হচ্ছে বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, ঠিক আছে। তাহলে ওখানে ওই সূত্রের মাধ্যমে আমরা বেগটা বের করতাম। বাট এখানে তো টাইম দেওয়া আছে, সো আমরা ভি সমান ইউ প্লাস এটি দিয়েই বের করতে পারি। ওকে, সো এখানে ভিটা কত হবে তাহলে? আদিবেগ তো শূন্য এই সাপেক্ষে, তাই না? এর মান দেওয়া আছে কত হবে? 0.2, তাহলে 0.2 ইন্টু, মানে এটা শূন্য, এটা লেখার দরকার নেই, এটা আমি লিখি নাই। অ্যান্ড টি এর মানটা কত তাহলে? এখানে বলা আছে 60 সেকেন্ড, এই যে। তাহলে এখানে কী আসবে? 6 2 12, একটা শূন্য পাশে তো দশমিক আছে, সো 12 হবে এখানে, ঠিক আছে। তাহলে 12 মিটার পার সেকেন্ড। ওকে, এটা হচ্ছে এই বেগে হচ্ছে কি প্রথম বস্তুটা ওই দ্বিতীয় যে স্থির বস্তুটা তাকে ধাক্কা মারে আর কি, ঠিক আছে। ওকে, অ্যান্ড দেন আমরা খুব সহজে এখান থেকে সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ বের করতে পারবো, তাই না? লিখবো এখন সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ ইকুয়ালস টু m1u1 প্লাস, আচ্ছা এটা কিন্তু ইউ লিখছি আমি, অ্যান্ড m2 u2। তাহলে দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে অনেকে প্রশ্ন করে ভাই তাহলে দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে বেগ বের করলেন না কেন? দেখো দ্বিতীয় বস্তু স্থিরই আছে, এর কোনো দোষ নাই, ঠিক আছে। দোষ হচ্ছে প্রথম বস্তু কী করছে? আগে শূন্য ছিল, ভালো কথা, বাট ও শূন্য থেকে ত্বরণে প্রাপ্ত হয়ে আবার ধাক্কা মারছে ওকে, তাহলে এই জন্য তাকে নতুন বেগটা বের করতে হয়েছে, ঠিক আছে। এখানে মনে করে যে নিষ্পাপ বস্তুটা আছে, দ্বিতীয় বস্তুটা, তো এইখানে মনে করে প্রথম বস্তুটা আছে, ও কী করছে? ওরা মনে করে যে স্টার্ট করা হয়েছে, স্টার্ট করার পর কী করছে? নিজস্ব ত্বরণে প্রাপ্ত হয়েছে, নিজস্ব ত্বরণে প্রাপ্ত হয়ে ওকে আঘাত করছে, ওর তো কোনো দোষ নেই ভাই, তাই না? তো এইটাকে হচ্ছে এই অবস্থায় যে বেগে ধাক্কা মারছে সেটার জন্য আমরা ভিটা বের করছি, ক্লিয়ার? ওকে, এই ভি কিন্তু প্রথম বস্তুর আদি বেগ ধরতে হবে, কারণ এই বেগটা হচ্ছে সংঘর্ষের পূর্বে যত বেগে ওকে আঘাত করে। তাহলে এমন হচ্ছে কি, এমন তো দেওয়া আছে এখানে, তাই না? এই যে 600 কেজি, তাহলে লিখতে পারি এখানে 600 ইন্টু ইউ1, মানে যে বেগ করলাম এখন আমরা 12। আর দেখো এটা লেখার দরকার নেই, কেন দরকার নেই? কারণ হচ্ছে ইউ2 শূন্য, দেওয়ার সাথে m2 শূন্য হয়ে যাবে, শূন্য লিখলে হবে, শূন্য হয়ে যাবে, এটা কোনো দরকারই নাই ভাই, তাই না? ওকে, সো 600 আর 12 গুণ করলে কত হয়? 7200, 6 বারং 72 আর 00 আর কি। তাহলে এটা হচ্ছে কি কেজি মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ, ঠিক আছে। ওকে, এরপর দেখো শেষ বেগ কিন্তু দেওয়া আছে 7.2 মিটার পার সেকেন্ড, তাহলে আমার কী লাগে? আর তো কিছু লাগে না, তাই না? তাহলে এখন কী লিখবো একটু পরিষ্কার করে নিই। এখন লিখবো হচ্ছে সংঘর্ষের পরে মোট ভরবেগ, ঠিক আছে। এখন লিখবো কি সংঘর্ষের পরে মোট ভরবেগ ইকুয়ালস টু কত হবে তাহলে? ওই যে m1 যেহেতু মিল তো বেগ আছে, দ্যাটস এখানে m1 প্লাস m2 ডিরেক্টলি ভি একদম এড করে দেবো। তাহলে এখানে m1 m2 কত? 600 আর হচ্ছে 400, আর এখানে 400, আর ভির মানটা কত বলা আছে এখানে দেখো, এই যে 7.2। তাহলে এখান থেকে 1000 আর এখানে 7.2 গুণ করলে হয় কত? 7200। দেখো আগেরটার মতো কিন্তু, অর্থাৎ এই ক্ষেত্রে দেখা গেল যে এটা P2 দিতে পারো, আগেরটা P1 দিতে পারো, ঠিক আছে। তো যেহেতু P1 ইকুয়ালস টু P2, অর্থাৎ দেখো লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড কিন্তু মিল আছে, আমরা যে কনসেপ্টে বুঝাইছি আর কি, যে বাম পক্ষ ডান পক্ষ মিল থাকলে সেটা মেনে চলে আর কি। তাহলে কি যেহেতু P1 ইকুয়ালস টু P2, অর্থাৎ সংঘর্ষের আগে এবং পরে মোট ভরবেগের কোনো পরিবর্তন হয় নাই, তাই বলা যায় যে উদ্দীপকের ঘটনাটি ভরবেগের সংরক্ষণ সূত্রকে সমর্থন করবে। আই থিঙ্ক তোমাদের একদম ভরবেগ নিয়ে যা যা প্রশ্ন আছে আশা করি সব ক্লিয়ার হয়ে গেছে, এবং এখান থেকে প্রশ্ন আসবে, এর বাইরে থেকে আশা করি প্রশ্ন আসবে না যে কোনো পরীক্ষায়। এরপর হচ্ছে আমরা খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক, ঘর্ষণ এবং কবিকর সংক্রান্ত, খুবই ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। এখান থেকে কিন্তু প্রশ্ন আসবেই, ঠিক আছে। এটাও আমি কমন দিলাম অনেক, এটাও খুবই ইম্পর্ট্যান্ট এবার এসএসসি পরীক্ষার জন্য, ঠিক আছে। তোমরা মনে হয় এখন 27 চলতেছে, 27 সামনে আপকামিং, এবং 28, এই 2 বছর জন্য খুবই ইম্পর্ট্যান্ট এটা, ঠিক আছে। ওকে, সো এখান থেকে আমরা কী শিখবো? ঘর্ষণ এবং কবিকল সংক্রান্ত। কবিকল নিয়ে আমার একটা ভিডিও আছে, সবাই দেখে নিও, ওখানে যত রকমের সমস্যা আছে কবিকল তোমাদের এসএসসিতে এবং এইচএসসিও কভার হবে আই থিঙ্ক, ঠিক আছে। দেখে নিও একটু নিচে গিয়ে। সো দেখো এখানে ঘর্ষণের সংজ্ঞাটা তোমাদের বোঝায়, ধরো কোনো একটা বস্তু মনে করো একটা বইয়ের উপরে তুমি একটা ডাস্টার বা হচ্ছে তোমার পেন্সিল বা হতে পারে কলম
খুব সজোরে ধাক্কা নিচ্ছ আর কি, ঠিক আছে। তার মানে কোনো একটা বস্তুকে আরেকটি বস্তুর উপর দিয়ে যদি নেওয়া হয় আর কি, তাহলে এইদের স্পর্শতলে গতির বিরুদ্ধে একটা বাধার উৎপত্তি হয়, সেই বাধা উৎপত্তিকে বলা হয় ঘর্ষণ, ঠিক আছে। ওকে, তাহলে ঘর্ষণ দুই ধরনের আছে, একটা ঘর্ষণ সহগ নিয়ে আমাদের ম্যাথ করতে হবে না। ঘর্ষণ সহগ দুই ধরনের আছে, একটা হচ্ছে গতীয় ঘর্ষণ গুণাঙ্ক আর একটা হচ্ছে কি স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। খুব সহজে বলতেছি। তো সূত্রটা কোনটা মনে রাখতে হবে? প্রধান যে সূত্রটা সেটা হলো যে, ধরো এই এক্সাম্পলকে মাথায় রাখো, একটা টেবিলের উপর একটা বইকে তুমি একদম টেবিল ঘেঁষে একদম এক প্রান্ত থেকে অপর প্রান্তে নিচ্ছ, তাহলে দেখো, তাহলে তুমি যে বলটা সেখানে প্রয়োগ করতেছো সেটা কি প্রযুক্ত বল, তাই না? সরি, কার্যকর বল। তুমি যে বলটা তাকে দিচ্ছ সেটা হচ্ছে কার্যকর বল। খুব ভালোভাবে সবাই খেয়াল করো, কার্যকর বল। আবার আবার নিচ থেকে অর্থাৎ টেবিল থেকেও সে তো ঘর্ষণ বল পাচ্ছে, তাই না? ঘর্ষণ বল পাচ্ছে, সেই ঘর্ষণ বল, এই যে দুইটার যোগফল, এই দুইটার যোগফলকে বলা হয় মোট প্রযুক্ত বল। অর্থাৎ ওর মানে সেই বইটার ওপর মোট কী পরিমাণ বল প্রযুক্ত হয়েছে, তাহলে এখানে লিখতে পারি কি প্রযুক্ত বল। এই প্রযুক্ত বল অনেক সময় মাথায় রাখবা ওজন দিয়েও প্রকাশ করা হয়, মানে ওজন হিসেবে ইউজ করা হয় আর কি, অর্থাৎ ডাব্লিউ ইকুয়ালস টু mg, তাই না? ওইটা ইউজ করা হয়। সবচেয়ে ভালো একটা এক্সাম্পল হচ্ছে যখন উপর থেকে কোনো একটা বস্তু তুমি নিক্ষেপ করো বা ছেড়ে দাও, উপর থেকে কোনো একটা বস্তু যখন ছেড়ে দাও তখন সেখানে প্রযুক্ত বল এই ওজনটাই কাজ করে। প্রযুক্ত বল মানে সেখানে mg। ধরো ছাদ থেকে একটা বস্তু তুমি ফেলে দিছো, তাহলে সেই ক্ষেত্রে প্রযুক্ত বলটা হবে ডাব্লিউ সমান mg, এটা মাথায় রাখবা, ঠিক আছে। সো এখানে খুব সহজে একটা জিনিস বোঝা যায়, প্রযুক্ত বলকে প্রকাশ করা হয় ক্যাপিটাল এফ দ্বারা, এটা মাথায় রাখবা, ঠিক আছে। এবং কার্যকর যে বলটা, এই কার্যকর বলকে প্রকাশ করা হয়, কার্যকর বলকে তুমি এম ইউজ করতে পারো, তুমি যেটা দিচ্ছ আর কি। আর ঘর্ষণ বল হচ্ছে এফকে এফ এস একটা দিলেই হলো, কারণ দুই ধরনের ঘর্ষণ বল আছে, একটা হচ্ছে স্থিতি ঘর্ষণ বল, একটা হচ্ছে গতীয় ঘর্ষণ বল, দুটোর জন্য, ঠিক আছে। সো একটা ইউজ করলে হলো। বাট এখান থেকে সবচেয়ে বোঝা যায় যখন আমি এই প্রযুক্ত বল, মানে দুই ধরনের বল প্রযুক্ত হয়েছে, একটা হচ্ছে ঘর্ষণ বল, একটা কার্যকরী বল, যখন এই এফ থেকে আমি কী বের করবো, কার্যকরী এই ঘর্ষণ বলটা বিয়োগ করব, ঘর্ষণ বলটা বিয়োগ করব, তখন থাকবে কি এম এ, অর্থাৎ সে মানে কতটুকু কাজ করতেছে, কতটুকু বল কাজ করতেছে তার ভেতর। একটা বইকে আমি যখন টেবিলের উপর দিয়ে নিয়ে যাই, তখন আমি যে পরিমাণ বল প্রয়োগ করি সেই পরিমাণ বল তো সে পায় না, কারণ হচ্ছে ঘর্ষণ বলের কারণে সেটা কিছুটা রিডিউস হয়ে যায়, মানে কমে যায় আর কি। তো যেই বল নেই সে সামনের দিকে আগায়, সেটা হচ্ছে এম এ। ক্লিয়ার? আশা করি তোমাদের সব ক্লিয়ার, মানে এই সংক্রান্ত যে ম্যাথ আসবে আশা করি সব ক্লিয়ার হয়ে যাবে। এবং আরেকটা জিনিস শিখতে হবে, সেটা হলো ঘর্ষণ সহগ থেকে, ঠিক আছে। কীভাবে সেটা দেখো, এখানে দেখে দিচ্ছি, তাহলে পার্থক্য বুঝতে পারবা। মিউ হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক, মিউর দুইটা আছে, একটা মিউ এস, একটা মিউ কে, ঠিক আছে। একই সূত্র, একই, মিউর এসের জায়গায় এস দেবো, কে এর জায়গায় কে দেবো, কেতে হচ্ছে গতীয় মানে কাইনেটিক, ঠিক আছে। সো আমি দুইটা লিখে দিই, সমস্যা নেই। মানে মিউ এর সমান যেমন হচ্ছে এফ এস বাই এম জি, নিচে ওজন, ঠিক আছে, এটা হচ্ছে মূলত ওজন ডাব্লিউ, ওজন মানে হচ্ছে কি, ওজন মানে হচ্ছে কি এম জি, এখানে এম জি ইউজ করতে পারো অথবা ডাব্লিউ ইউজ করতে পারো, এজ উইশ। সো এখানে মিউ কে সমান তাহলে কী হবে, একই জিনিস, এফ কে হবে আর এখানে এম জি হবে বা ডাব্লিউ হবে, বুঝতে পারছো? এই হচ্ছে সূত্রসমূহ। আশা করি তোমাদের সবার ক্লিয়ার। এটা খাতা লিখে রাখতে পারো, মিউ এস হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক, এটা হচ্ছে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক, আর এটা হচ্ছে গতীয় ঘর্ষণ গুণাঙ্ক। আর এফ কেতে হচ্ছে গতীয় ঘর্ষণ বল, এটা স্থিতি ঘর্ষণ বল, আর এম জি দুইটা ক্ষেত্রে সেম। ওকে, এটা কাজে লাগবে, এটা কপি করলে সংক্রান্ত ম্যাথে কাজে লাগবে, ঘর্ষণ ম্যাথ কাজে লাগবে, এই জন্য দুইটা কনসেপ্ট আমি একত্রে রাখছি। তো আশা করি যা পড়ালাম বেসিক, এগুলো সব তোমাদের ক্লিয়ার। এখন আমরা ম্যাথে ফিরে যাই, তাই না? ম্যাথ করতে হবে প্রচুর। এরপর দেখো, সো কপি কলের আরেকটা কপি কল বিষয়টা বুঝে নিই একটু, তারপর আমরা ম্যাথে চলে যাই। কপি কল নিয়ে একটা জিনিস শেখা, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আর কপি কল সংক্রান্ত জিনিস যদি আরও ডিপলি বুঝতে চাও, তাহলে আমার আরেকটা ভিডিও আছে, ওটা দেখতে পারো, নিচে আসে দেখবা, বড় থাম্বনেল দিয়ে দেখানো হয়েছে আর কি, সকল প্রকার ম্যাথ সলভ করা হয়েছে এখানে। সো দেখো, এখানে আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে এই জিনিসটা বুঝে। মানে জাস্ট চিন্তা করো, এখানে ধরো একটা টেবিল আছে সাপোজ, তো কপি কল আমরা চিনি, তাই না? অর্থাৎ দেখবা যে বড় বড় বিল্ডিং কনস্ট্রাকশন, ওখানে এগুলো কাজ আছে অনেক, তাই না? সো এখানে মনে করো একটা বস্তু আছে, সো দড়িতে বাঁধা আছে, ঠিক আছে। এবং এই নিচের দিকে একজনকে, আচ্ছা এখানে তো মানুষকে ধরানো যায় না, তাই না? আচ্ছা একটু দুষ্টুমি করি হ্যাঁ তোমাদের সাথে। সো মনে করো এখানে একটা ছোট একজন ব্যক্তি, হ্যাঁ, এখানে তাকে বসাইছো, যাই হোক এটা ব্যক্তি না, মানে বস্তু অঙ্কন করতেছি, বাট
ব্যক্তি কথা বলতেছি, তোমরা বুঝে নিও। তো এটা ওজন মনে করো বেশি, এটা কি 66 কেজি, ঠিক আছে। আচ্ছা, মনে করো তোমার দুইটা ফ্রেন্ড আর কি, মেয়ে ফ্রেন্ড সাপোজ হতে পারে। সো এটার নাম মনে করো যে হচ্ছে তাইবা, ঠিক আছে। এ হচ্ছে মনে করো যে তাইবার হচ্ছে একটা দিলাম হচ্ছে এখানে কি, এখানে মিপ্তা দিতে পারো। সো এটা দুই বোন মনে করো, এ হচ্ছে কি একটু মানে বড় আর কি, আর এ হচ্ছে ছোটো। সো এর ওজন ওয়েট হচ্ছে তোমার হতে পারে 30 কেজি আর কি, ফাইন। এখন সিম্পল, যদি এই ব্যবস্থাটি দেখো, এইটা কিন্তু বারা বলতেছি, এটা একটা এই দুই প্রান্তে কবিকল থাকে, অনেকে কবিকল চিনে না, এইটাই কিন্তু কবিকল। এর কাজটা কি, এই ওজনটাকে কন্ট্রোল করা, ঠিক আছে। মানে মানে ধীরে ধীরে নামানো আর কি। অনেক দেখবা যে বিল্ডিংয়ের উপরে যখন কাজ করে, ছাদ ঢালাই করে, হ্যাঁ, তখন দেখবা নিচ থেকে বালু, তারপর হচ্ছে ইটের এইগুলো নাই, এগুলো কিন্তু নিচ থেকে নিতে হয়, তাই না। সো এইগুলো ওই ক্রেনের সাহায্যে দেখবা যে ওই একদম মাথায় যেটা গোল একটা ইউজ করা হয়, ঠিক আছে, ওইটা খুব সহজে মানে মানুষ টেনে টেনে নিতে পারে আর কি। মানে ওখানে কি করে, বলটা ওকে হ্রাস করে দেয় আর কি, ঠিক আছে। নর্মালি হচ্ছে নিচ থেকে ওঠাতে গেলে কিন্তু অনেক কষ্ট করতে হবে, তাই না, নিচ থেকে টানা ওঠানো যাবে না, অসম্ভব। বাট ওই ক্রেনের সাহায্যে দেখবা যে খুব সহজে ওঠানো যায়, ঠিক আছে। মানে কপিকল আছে এই জন্য আর কি, এটাকে বল হ্রাস করে দেয় আর কি। যাই হোক, সো এই ব্যবস্থাটিকে মনে করো যে ছেড়ে দেওয়া হয়েছে আর কি। তো স্বাভাবিক এই 66 কেজি ভর যেটা আর কি, যে ব্যক্তিটা আছে বা বস্তু আছে, সে নিচের দিকে চলে যাবে। এটা মনে করো ভূমি, নিচের দিকে চলে যাবে, তাই না, সিম্পল। সো এই ক্ষেত্রে কেস কিন্তু দুইটা হয়, ঠিক আছে। আমি তোমাদের দুইভাবে শেখাবো। একটা হচ্ছে ঘর্ষণ থাকলে, একটা ঘর্ষণবিহীন। ধরো আমি এখানে ঘর্ষণবিহীন এইটা পড়াবো, অ্যান্ড ঘর্ষণ যুক্ত হচ্ছে এই পাশে নিচে পড়াবো না আর কি। যাই হোক, তাহলে এই পাশে ঘর্ষণ বিহীন দিয়ে করে আগে, ওকে। তো এই সমস্ত ক্ষেত্রে আসলে প্রশ্নটা কি আসবে, তোমাদের মনে প্রশ্ন আসতেছে অবশ্যই, যে এই ক্ষেত্রে আসলে প্রশ্নটা কি চাইবে। একটু পরে এরকম ম্যাথ পাবো অবশ্যই, 100% পাবা, তো আমি তখন বুঝে দেবো। সো আগে বেসিকটা দেখো, এখানে মনে করো এই যে তাইবার যে ভরটা M1 ধরলাম, অ্যান্ড মিপ্তার ভরটা আমি M2 ধরলাম, ঠিক আছে। আমরা সংখ্যা দিয়ে কাজ না করে আগে এই ভ্যারিয়েবল দিয়ে শিখি আর কি, কেমন। সো এখানে এই ব্যবস্থায় এখন যদি প্রশ্ন বলা হয় যে এই 66 কেজি ভরের যে ব্যক্তি আছে এদিকে তো নেমে যাবে, তাই না, নিচের দিকে নেমে যাবে, তাহলে তো এই অবস্থায় ত্বরণ, এই ব্যবস্থায় ত্বরণ কত। প্রশ্ন আসছে এরকম যে এই ব্যবস্থায় ত্বরণ কত, এই প্রশ্নটা আসছে। বা বলতে পারে যে একটা বস্তু মনে করো, পি একটা বস্তু, এখানে এই পি বস্তুটা যদি ভূপৃষ্ঠে পতিত হওয়ার সময়, মানে এদিকে পতিত হওয়ার সময় এদিকে, হ্যাঁ, ত্বরণ কত হবে। তো সেই সংগত ক্ষেত্রে দেখো ঘর্ষণবিহীন, কিন্তু এখানে ঘর্ষণ নাই, তাহলে কেমন হবে। তাহলে ত্বরণটা হবে দেখো খুবই সিম্পল, খুবই সিম্পল। নিচে হচ্ছে আমরা সকল ভরের যোগফল বের করব। ধরো এখানে পি বস্তুটার ভর দেওয়া আছে M3, তাহলে আমরা নিচে সকল ভরের যোগফল ইউজ করব, ঠিক আছে। এটা মাথায় রাখবা, খুবই সিম্পল এবং অনেক ইম্পর্ট্যান্ট, ঠিক আছে, পরীক্ষা আসার মতো প্রশ্ন এগুলো। তাহলে M1 প্লাস M2 আমি শর্টকাটে শেখাচ্ছি, বাট পরীক্ষায় তোমরা যদি এটা লিখো তাহলে নাম্বার কম দেবে না, এই বই পাও না। সো আশা করি ফুল মার্কসই পাবা। এবং উপরে দেখো মেন কাজটা আছে উপরে, যে নিচের দিকে নামতেছে, অর্থাৎ যে বস্তুটা নিচের দিকে নামবে সেইটা ইন্টু জি। যেহেতু M1 বস্তুর নিচের দিকে নামতেছে, ভর বেশি, দ্যাটস ওয়াই এখানে M ইন্টু জি হবে। মাইনাস মাইনাস কী হবে, যে উপর দিকে উঠতেছে মানে অভিকর্ষ বিপরীতে আর কি, সেটা মাইনাস হবে। তাহলে যে উপর দিকে উঠতেছে তার ভর ইন্টু জি, এইটা, ঠিক আছে। এই যে এটা, আর এটার কোনো কাজ নাই, এইটার কোনো কাজ নাই, এই পর্যন্তই, দ্যাটস ইট, এটা অ্যান্সার, ঠিক আছে। এখন মান বসাবা, মান বসে যা আসবে ওইটা অ্যান্সার। এখন হচ্ছে ভাইয়া যদি ঘর্ষণ থাকে, যদি ঘর্ষণ থাকে অর্থাৎ ঘর্ষণযুক্ত ক্ষেত্রে কেমন হবে। ঘর্ষণযুক্তর ক্ষেত্রে তোমাকে সেম প্রশ্নটা মনে করে করছে যে এ ইকুয়ালস টু হোয়াট, বা ত্বরণ কত। তাহলে এখানে হবে সেম M1 প্লাস M2 প্লাস M3, দুইটার মানে তিনটায় ভরের যোগফল। এবং উপরে দেখো যে নিচের দিকে নামতেছে তার ভর সেম আগেরটার মতো M1 ইন্টু জি, তুমি চাইলে এখানে জি কমনও নিতে পারো, মাইনাস যে উপর দিকে উঠতেছে তারটা মাইনাস M2G। এবং এখানে যদি ঘর্ষণ বল দেওয়া থাকে, ঘর্ষণ বল মনে করা আছে এখানে F(K) সমান সামথিং কিছু দেওয়া আছে একটা, বা এখানে ঘর্ষণ সহগ দেওয়া আছে, তো তোমাকে তখন ঘর্ষণ বল বের করে ম্যাথ করতে হবে। সো এখানে মাইনাস এফ কী হবে, আর সবগুলো সেম, একদম ইজি ম্যাথ, ঠিক আছে। তো আশা করি তোমাদের ক্লিয়ার, এইভাবে আমরা ম্যাথগুলো করব। তো আশা করি বেসিক তোমাদের ক্লিয়ার, কনসেপ্ট এখন আরও মানে ম্যাথ দেখো একদম সেম টু সেম ম্যাথ, ঠিক আছে। এই প্রশ্নটা কিন্তু আমরা মোটামুটি করছি বলা চলে, কাইন্ড অফ, ঠিক আছে। তখন এটা আমরা সলভ করে দেখো। সো এখানে বলা আছে ভূপৃষ্ঠে পতিত হওয়ার সময় পি বস্তুটির ত্বরণ, এই যে পি বস্তুটা ত্বরণ এবং অভিকর্ষ ত্বরণের মধ্যে তুলনা করতে বলছে। অভিকর্ষ ত্বরণ তো আমরা জানি জি সমান 9.8, তাই না। তো এটার সাথে তুলনা করতে বলছে, তার মানে আগে আমাদের ত্বরণটা লাগবে। এই ব্যবস্থার ত্বরণটাই হচ্ছে পি বস্তুর নামার সময় ত্বরণটা, ওইটা আর কি, একই জিনিস। তাহলে আমরা এখানে কী বের করবো, খুবই সিম্পল, ডি লিখবা যা আমরা জানি, বা কী কী দেওয়া আছে লিখে নিবা, তাহলে খাতাটা ভর দেখাবে, তাই না। সো আমরা জানি এই ব্যবস্থাটির ত্বরণ হবে A ইকুয়ালস টু
দেখো যে তাহলে নিচের দিকে নাম, মানে নিচে কিন্তু সবার ভর হবে। আগে দেখো এটা কি ঘর্ষণযুক্ত নাকি ঘর্ষণহীন, অবশ্যই ঘর্ষণযুক্ত, কারণ আমরা বলেই দিয়েছে যে ঘর্ষণ সহগ, ঠিক আছে। ওকে ফাইন। সো এখানে কি লাগবে, ওপরে যে নামতেছে তার জি, তাহলে কে নামতেছে নিচের দিকে, নিচের দিকে নামতে হচ্ছে 66 কেজি, অর্থাৎ এখানে লিখবো হচ্ছে M1G, ঠিক আছে। এবং সাইড নোট এখানে তোমরা লিখে নিবা যে হেয়ার M1 বা MAও বলতে পারো তুমি চাইলে, তোমার ইচ্ছা, ঠিক আছে, 66 কেজি। অ্যান্ড M2 ইকুয়ালস টু 30 কেজি, অ্যান্ড দেন M3 ধরে নিবা, বা ধরি বললেও হবে এখানে, M3 ইকুয়ালস টু 2 কেজি। অ্যান্ড দেন জির মান তো তুমি জানোই, বা লিখে দিবা 9.8 মিটার পার সেকেন্ড, উই নো। অ্যান্ড ঘর্ষণ সহ, এই যে এখানে একটা প্যাচ আছে, প্যাচটা হচ্ছে ঘর্ষণ সহগ দেওয়া আছে, এখানে মিউজ ধরো না মিউকে ধরবে, একটা ধরলেই হলো, বা ডিরেক্টলি মিউ লিখলে হবে, কোনো প্রবলেম নাই, ঠিক আছে। সো এখানে মিউ ইকুয়ালস টু কী লিখবো, 0.2, ঘর্ষণ সহগ 0.2 দেওয়া আছে। বাট আমাদের প্রবলেম হচ্ছে এখানে আমাদের ঘর্ষণ বল লাগবে, আমরা একটু আগে কিন্তু এটা সূত্র লিখে দিছি, কী লিখে দিছি, আমরা জানি মিউ সমান, মিউ ইকুয়ালস টু হচ্ছে কি F/W, তাই না। তাহলে আমরা লিখবো এখানে, তুমি চাইলে যে কোনো জায়গায় করতে পারো, সমস্যা নাই। মিউ ইকুয়ালস টু কি F/W, মানে ওজন ডিরেক্টলি দেওয়া নাই বাট ভর দেওয়া আছে, তাহলে লিখবো mg। অ্যান্ড এখান থেকে যে এফের মানটা বের করতে হবে, কারণ আমাদের এফ লাগবে ঘর্ষণের ক্ষেত্রে, কিন্তু আমি সূত্র লেখাইছি একটু আগে, আই থিঙ্ক তোমরা বুঝছো। তাহলে মিউ ইন্টু mg হবে, এটা হচ্ছে ঘর্ষণ বল। তাহলে মিউর মানটা কত, 0.2, অ্যান্ড এর মানটা হচ্ছে কার ভরটা, এই 2 কেজি, এই বস্তু বলছে যেহেতু, আর 9.8 আমরা জানি আগে, তাহলে এই গুণফলটা কত আসবে ভাইয়া, 3.92, তো নিউটন। এটা হচ্ছে ঘর্ষণ বল, এটা কি ভাই, এটা হচ্ছে ঘর্ষণ জনিত বল বা ঘর্ষণ বল। ওকে ফাইন। অ্যান্ড দেন দেখো যে শর্টকাটে বলছিলাম একটু আগে, যে নামতেছে নিচের দিকে বা নামবে তার ভর ইন্টু জি, মাইনাস যে উপর দিকে উঠতেছে তার ভর ইন্টু জি, তাহলে M2 ইন্টু জি, মাইনাস ঘর্ষণ বলটা যেটা বের করলাম একটু আগে। এখন জাস্ট মান বসে দাও, ক্যালকুলেশন করো, একদম সিম্পল। এটা যেমন সাধারণত গ নাম্বারে আসে এবং মার্ক থাকে 3, সো পেয়ে যাবা আশা করি। সো এ মান বসাবা, জি বসাবা, M2 বসাবা, জি বসাবা, বা জি কমন নিলে হবে। অ্যান্ড দেন এর মানটা বসাবা 3.92, অ্যান্ড এই সমস্ত ভরের যোগফল 66, 30 আর 2 যোগ করলে কত আসবে, 98 আসবে, ঠিক আছে, ঠিক আছে। সো মানটা পেয়ে যাবে কত, এর মানটা 3.56 পেয়ে যাবো, এত মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো এটা হচ্ছে ত্বরণের মান, কিন্তু প্রশ্নে বলছে অভিকর্ষ ত্বরণের মধ্যে তুলনা করতে বলছে, তাহলে লিখবে এখন যে ত্বরণকে যে এর সাথে, জি মানে কি 9.8, এর সাথে তুলনা করে পাই, ডিরেক্টলি তুলনা মানে কি, কে কার কত গুণ, এটা দিলেই হবে, ঠিক আছে। তুমি চাই যদি ভাগ করো তাও হবে, যে তুলনা করে পাই, উপরে জি লিখবা, নিচে এ লিখবা, ঠিক আছে, বা উপরে এ দিতে পারো, নিচে দিতে পারো, অ্যাজ ইউ উইশ। কে কার কত গুণ এটা বের করলেই কিন্তু হয়ে যাবে, বা অনুপাত আকারে আনসার লিখলেও হবে, সমস্যা নেই। সো তুলনা করে পাই, উপরে দিবা, নিচে জি দিবা, অ্যান্ড ইকুয়ালস টু কত, ভাগ ফলটা লিখবা। এটা আসছে 3.56, অ্যান্ড এটা আমরা জানি 9.8, তাহলে ভাগ ফলটা কত আসবে সেটা করলে হয়েছে, বা এভাবে রাখলে হবে, অর্থাৎ ভূপৃষ্ঠে পতিত হওয়ার সময় পি বস্তু এবং ত্বরণ অবকাশ ত্বরণের অনুপাত এত, এটা আনসার দিলে হবে, ঠিক আছে। বা তুমি যদি ভাগ ফল আকারে রাখো তাও হবে, ঠিক আছে। ওকে ফাইন, তাহলে এটা আমাদের আনসার হয়ে গেল, ফাইন। এরপর এরপর হচ্ছে আরেকটা, দেখো আরেকটা প্রশ্ন বলছে পি বস্তুর উপর ঘর্ষণ বল কত। এটা তো একদম সোজা, ঘর্ষণ বল চাইছে, তাহলে ঘর্ষণ বল আমরা জানি মিউ ইকুয়ালস টু কি, আমরা জানি মিউ ইকুয়ালস টু এফ ডিভাইড বাই mg, তাই না। তাহলে এফ সমান কী হবে, এফ সমান হবে, তুমি এখানে কে দিতে পারো, বা এস একটা দিলেই হলো, বাট একটা দিবা, দিলে বেটার হয়। তাহলে মিউ কেও দিতে হবে এখানে ইন্টু mg। এখন মান বসাও, আনসার যা আসবে ওটা আনসার, 0.2 ইন্টু এম কত, 2 কেজি, তাই না, এই বস্তু যেতে বলছে, ইন্টু জি নাম, এটা যেটা করলাম আর কি, ওটা আনসার। সরাসরি বুঝতে পারি তোমরা। এরপর দেখো, এরপর বলা আছে, আরে 3.92 ওজনের একটা খেলনা গাড়ির উপর বল প্রয়োগ করা, এটি ঘর্ষণযুক্ত মেঝেতে এত ত্বরণে চলতে শুরু করে, ঘর্ষণ বল দেওয়া আছে 0.5 নিউটন, গাড়ির উপর প্রযুক্ত বল নির্ণয় করো। একদম সিম্পল, ঠিক আছে, এটা হচ্ছে একদম সিম্পল। অ্যান্ড ওয়েট দাঁড়াও, তাহলে দেখো এটাই করি আমরা। প্রথমে কী দেওয়া আছে, প্রশ্ন কিন্তু দুইটা এখানে, ঠিক আছে, প্রশ্ন দুইটা, একটা হচ্ছে গাড়ির উপর প্রযুক্ত বলের মান। সো কী কী দেওয়া আছে এখানে, ওজন দেওয়া আছে, তার আমরা প্রথমে লিখে রাখবো, 1 নাম্বারটা সলভ করতেছি আমরা, ঠিক আছে। গিভেন ওজন ডাব্লিউ ইকুয়ালস টু কী দেওয়া আছে, 3.92। তাহলে আমাদের এখানে কী লাগবে, প্রযুক্ত বলে মান লাগবে। তাহলে প্রযুক্ত বলের ক্ষেত্রে আমরা সূত্র কী বলছিলাম মনে আছে, সূত্রটা এখানে লিখে নিই আমরা, যে আমরা জানি প্রযুক্ত বল সমান হচ্ছে, এটাও কিন্তু সিম্পলে, প্রযুক্ত বল সমান আমরা কী কী জানি,
ঘর্ষণ মানে কার্যকর বলের সাথে কার্যকর যে বলটা তার সাথে কি ঘর্ষণ বলটা যোগ হবে, তাই না? ঘর্ষণ বল এইটা। সো এখানে প্রযুক্ত বল আমাদের লাগবে কার মান? গাড়ির উপর প্রযুক্ত বলের মান নির্ণয় করতে বলছে, তাই না? তাহলে এই কার্যকর বলটা লাগবে। আর তোমাদের আমি সবসময় বলছি কার্যকর বলটা হচ্ছে এম এ, ঠিক আছে? কার্যকর বল হচ্ছে এম এ, আর ঘর্ষণ বলটা হচ্ছে আমরা এফকে দ্বারা প্রকাশ করব, ঠিক আছে? এখানে ঘর্ষণ বল দেওয়া আছে 0.5, তাহলে এখানে আমি 0.5 অনায়াসে লিখতে পারি 0.5। অ্যান্ড আমি কেন এটা লিখলাম আগে, কারণ তোমাদের বোঝানোর জন্য যে কার্যকর বলে আসলে এম লাগে। কেন আমরা এম বের করব সেই প্রশ্ন উত্তর হচ্ছে এই যেখানে লাগবে এর জন্য, ঠিক আছে? কার্যকর বল বের করার জন্য আমাদের ভর লাগবে। তাহলে ভর ওজন থেকে আমরা বের করা যায়। আমরা জানি ভর ওজন হচ্ছে ভর ইন্টু অভিকর্ষণের গুণফল, তাহলে এমজি ইকুয়ালস টু 3.92, তাই না? সো এখান থেকে আমরা অনায়াসে কী বের করতে পারবো? এমটা বের করতে পারবো। তাহলে এম ইকুয়ালস টু কি উপরে 3.92 অ্যান্ড ডিভাইড বাই 9.8, তাহলে মানটা কত আসবে? 0.4 কেজি, 0.4 কেজি। এখন এই যেখানে বসে দিবা 0.4 মাল্টিপ্লাই এর মানটা কত? এর মানটা বলা আছে দেখো, এই যে 0.5। সো এখানে 0.5 হবে। তো 0.4 ইন্টু 0.5, 0.5 একটা ব্র্যাকেট ইউজ করবা অ্যান্ড দেন রেজাল্টটা পেয়ে যাবা 0.7 নিউটন। 0.7 নিউটন এটা হচ্ছে মোট প্রযুক্ত বল। কার উপর হয়? ওই যে বস্তুটার উপর, ঠিক আছে? ওই খেলনা গাড়ির উপর আর কি। তো এটা হচ্ছে 1 নম্বরের আনসার, এখানে এই 0.7 নিউটন এটা হচ্ছে আনসার। এখন 2 নম্বর কি বলছে? ঘর্ষণযুক্ত ও ঘর্ষণবিহীন অবস্থায় মেঝের ত্বরণের কি পরিবর্তন হবে? অর্থাৎ ঘর্ষণযুক্ত যে মেঝে আমরা কিসে ম্যাথ করতেছি? ঘর্ষণযুক্ত মেঝেতে ম্যাথ করতেছি, তাই না? 0.5 এটা দেওয়া আছে, মানে 0.5 A1 দেওয়া আছে মনে করো, A1 হচ্ছে ঘর্ষণযুক্ত মেঝেতে। এখন ঘর্ষণ যদি না থাকতো তখন আমরা এ বের করব, A2 বের করতে পারো, তারপর এই দুইটা বিয়োগফল বের করতে হবে। এটাই পরিবর্তন, মানে হ্রাস পাইছে নাকি বৃদ্ধি পাইছে এটা বের করতে বলছে ত্বরণটা। তাহলে দেখো এটাও একদম ইজি, এটা করে ফেলবো। তো ঘর্ষণযুক্ত অবস্থায় দেওয়াই তো আছে 0.5, এখন ঘর্ষণবিহীন অবস্থা বের করবো, তাহলে লিখবো এখানে এটা 2 নম্বর আনসার। কেমন? ঘর্ষণবিহীন মেঝেতে, ঠিক আছে? ঘর্ষণবিহীন মেঝেতে ত্বরণের কেমন হবে আর কি। তো ঘর্ষণবিহীনের ক্ষেত্রে আমরা ওই সূত্রটা আগে লিখবো, তাহলে বেটার হবে। কোন সূত্রটা? ওই যে প্রযুক্ত বল। প্রযুক্ত বলকে এফ দ্বারা প্রকাশ করছিলাম। প্রযুক্ত বল ইকোয়াস টু, মানে আমরা জানি ঘর্ষণবিহীন মেঝের ক্ষেত্রে আমরা জানি এফ ইকোয়াস টু, মানে প্রযুক্ত বল ইকোয়াস টু কার্যকর বল। কার্যকর বল আমরা প্রকাশ করছিলাম এম এ দ্বারা, এম এ ডট দেবো কারণ এইটা বের করতে হবে, প্লাস ঘর্ষণ বল হচ্ছে এফ কে দ্বারা, তাই না? কিন্তু দেখো ঘর্ষণবিহীন অর্থাৎ যেখানে ঘর্ষণই নাই সেখানে কি ঘর্ষণ বল থাকবে? থাকবে না, শূন্য হয়ে যাবে। অর্থাৎ এফ কে এর মান এখানে আমরা 0 ধরবো। কেন? কারণ ঘর্ষণ নাই এর জন্য। আর এই যেখানে প্রযুক্ত বল কোনটা ইউজ করবো? একটু আগে যেটা বের করলাম আমরা 0.7, ওটা ইউজ করবো। তাহলে এখানে 0.7 হবে প্রযুক্ত বলের মান, মোট প্রযুক্ত বলের মানটা। আর এখানে এম এর মান তো এম তো ফিক্সড, এম কখনো চেঞ্জ হবে না। এর মানটা কত? 0.4 বের করছিলাম আমরা। এরপর এ প্রাইম এটা বের করতে হবে, বা A2 রাখতে পারো অ্যাজ ইউ উইশ, অ্যান্ড এটা শূন্য হয়ে যাবে, এটার দরকার নেই কোনো। তাহলে এখন এক্সচেঞ্জ করো বা ডিরেক্টলি করে দাও। এ প্রাইম ইকোয়ালস টু উপরে হবে 0.7, নিচে 0.4। তাহলে এটা হচ্ছে ঘর্ষণবিহীন মেঝেতে ত্বরণের মানটা কত আসবে? 1.75 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন বলছে কি পরিবর্তন হবে? দেখো আগে কত ছিল? ঘর্ষণযুক্ত স্থানে ছিল 0.5, সাধারণ, মানে একটা বিষয়টা সাধারণ স্বাভাবিক একদম, তাই না? ঘর্ষণযুক্ত মেঝেতে ত্বরণ কম থাকবেই, স্বাভাবিক, কারণ সেখানে বাধা আছে। আর যেখানে বাধা নাই সেখানে দ্রুত যাবে বস্তুগুলা, এর জন্য এখানে বেশি। তাহলে কতটুকু বৃদ্ধি পেয়েছে? লাগবে যে ত্বরণের বৃদ্ধি পেয়েছে 1.7 মাইনাস 0.5 আগে ছিল, অর্থাৎ কত? তাহলে এখানে 1.25 মিটার পার সেকেন্ড। অর্থাৎ ঘর্ষণবিহীন মেঝেতে ত্বরণ 1.25 মিটার পার সেকেন্ড স্কোয়ার বৃদ্ধি পাবে। দ্যাটস ইট। ওকে, এরপর দেখো আরেকটা প্রশ্ন। 3 কেজি ভরের একটা বস্তু ভূপৃষ্ঠ হতে 20 মিটার উপরে আসে, নিচে ফেলে দিলে এটি ভূপৃষ্ঠকে 19 মিটার পার সেকেন্ড বেগে আঘাত করে। পতনের সময় বস্তুটির উপর বাতাসের ঘর্ষণ বল কত? এইটা তো সোজা একেবারে, তাই না? ঘর্ষণ বল নিয়ে করতে বলছে। সো এটা একদম ইজি, যারা তোমরা একটু ট্রাই করো তাহলে ট্রাই করতে থাকো একটু তোমরা সবাই, ঠিক আছে? বাট ইজি আছে একদম এটা। ওকে, সো দেখো আমি করে দিই যারা না পারছো তাদের জন্য। তো প্রথম বলছে 3 কেজি ভরে একটা বস্তু ভূপৃষ্ঠ হতে 20 মিটার উপরে আসে, নিচে ফেলে দিলে ভূপৃষ্ঠকে 19 মিটার পার সেকেন্ড বেগে আঘাত করে। পতনের সময় ঘর্ষণ নির্ণয় করতে বলছে। সো আমরা জানি প্রথমে ঘর্ষণ বল যা আগে চাইবে ওটা আমরা লিখবো, তাহলে বোঝা যাবে যে কী লাগবে আমাদের, ঠিক আছে? সো আমরা জানি প্রযুক্ত বল এফ ইকোয়াস টু, এখানে লিখবা উইনো। আমরা জানি প্রযুক্ত বল এফ ইকোয়াস টু কি জানি? ঘর্ষণ বল, মানে কার্যকরী বলটা আগে লিখবা। কার্যকরী বল আমরা জানি এম এ দ্বারা লিখি আমরা সাধারণত, তাই না? এম এ দ্বারা লিখি কার্যকরী বল, সবসময় মাথায় রাখবা। এবং যোগ দেব কি? ঘর্ষণ বল, অর্থাৎ এফ কে।
এই যে ঘর্ষণ বলের মানি চাইছে, এই যেটা মানি চাইছে, তাহলে আমি এখানে লিখে দিই আবার যে কী কী দেওয়া আছে এবং কী কী চাই, মানে কী বের করতে হবে। ফার্স্ট অফ অল দেওয়া আছে এখানে ভর m ইকুয়ালস টু 3 কেজি দেওয়া আছে, ফাইন। এরপর 20 মিটার উপরে আছে, দেখো এটা কিন্তু কোনো কাজের অংশ নয়, এটা লাগবে অন্য জায়গায়, আই থিঙ্ক 20 মিটার। এবং নিচে ফেলে দিলে ভূপৃষ্ঠে এত মিটার বেগে আঘাত করে, অর্থাৎ এখানে বেগে আঘাত করে, তার মানে ভিড় মানটা দেওয়া আছে, শেষ বেগ, আদি বেগ 0 ছিল 19 মিটার পার সেকেন্ড। এইগুলো আসলে আই থিঙ্ক অন্য কাজে লাগবে কিছু একটা বের করার জন্য। ওকে, এরপর আর কি দেওয়া আছে তাহলে, দেখো আর কিছু দেওয়া নেই। আর উপর নিচে অবশ্যই এখানে যেহেতু লম্ব অংশ আছে, তো এখানে জির মানটা ইউজ করা হবে, আই থিঙ্ক লাগবে এটা কাজে। এরপর আমাদের বের করতে বলছে যে বাধাজনিত বাতাস কী পরিমাণ বাধা দেবে আর কি, সেটা বের করতে বলছে, এফ কি ইকুয়ালস টু হোয়াট। সো আমরা এখানে এফ কেটা বের করতে হবে আমাদের, তাই না? এফ কি ইকুয়ালস টু তাহলে কি লিখতে পারি, এফটা এই পাশে রেখে দিলাম অ্যান্ড এমিটাকে পাশে রেখে দিলাম, তাহলে এফ মাইনাস এমই হবে। ওকে, যেভাবে করো না কেন একভাবে করলে হলো। সো এখানে দেখো এই এফটা কি, এই এফটা কিন্তু আমি আগেও বলছি যে এফটা হচ্ছে মোট প্রযুক্ত বলকে ওজন হিসেবে লেখা যায়, তাহলে ডব্লিউ সমান এমজি লেখা যাবে এটাকে, ঠিক আছে? ডাব্লিউ ইউজ করা যাবে এখানে, ডাব্লিউ মাইনাস এম এ ইউজ করা যাবে। সো এখানে দেখো ডাব্লিউ সমান কী হয়, তাহলে লিখতে পারি এমজি অ্যান্ড এখানে এম এ। যাদের লিফটের ম্যাথ করাইছি তোমরা দেখবা যে কাজ ক্ষমতা শক্তি অধ্যায় পড়াইছি, আই থিঙ্ক লিফটের কনসেপ্টটা ওখানে আমি ক্লিয়ার করে দিয়েছি। এবং একটু আগে আমি তোমাদের বললাম না যে কবি কলের কনসেপ্টগুলো দেখিও, ওইখানেও এই লিফটের ম্যাথগুলো আর ভালোভাবে ক্লিয়ার করে দেওয়া আছে, ঠিক আছে? ডিগ্রি দেখবা যে শর্টকাটেই ম্যাথ করতে পারবা, তাহলে এখানে এম কমন যাবে, জি মানাস ইউজ করা যাবে, তাই না? খুবই সিম্পল। সো এখানে মানটা কত আসবে তাহলে, এম ইন্টু জি মানে 9.8। বাট প্রবলেম হচ্ছে, তাই তো বলি যে এইগুলো মান কোন জায়গায় লাগবে, দেখো এখানে ত্বরণটা দেওয়া নাই। সো ত্বরণটা বের করতে হবে, ত্বরণটা কীভাবে সৃষ্টি হয়েছে এখানে, এই যে নিচে ফেলে দিয়েছে তখন যে একটা ত্বরণ সৃষ্টি হয়েছে, সেই ত্বরণটা বের করতে হবে, ঠিক আছে? এখন এখান থেকে আমরা কী লিখবো, যে আমরা জানি উইনো, দেখো যখন যা প্রয়োজন আমরা তখন সেটা বের করতেছি, এইভাবে আমি ম্যাথ করতাম, বাট এভাবে করাটা আমার কাছে যৌক্তিক মনে হয় এবং মানে একটা ভালো ইয়ে বলা হয় আর কি, ঠিক আছে? আমার কাছে মনে হয় আর কি। সো দেখো এখানে উইনো কী বের করবো ভাইয়া, এই বের করবো, কী কী দেওয়া আছে, ভি দেওয়া আছে, এইচ দেওয়া আছে, তাহলে ভি আর এইচ থেকে এমনি বের করে, ওই যে আমরা আগে পড়ছি যে বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, তাই না? বা 2a এইচ এটাতে বের করে, সেটা দিয়ে করলে হবে। তার আমরা জানি ভি সমান ইউ প্লাস এটি, বাট টি নেই এখানে, এই জন্য বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2a এইচ দিয়ে করতে হবে। এখানে এইচ হিসাবে এইটা ইউজ করতে হবে, কিছু করার নাই, ঠিক আছে? এটা ইউজ করতে হবে যেহেতু এই বের করবো আমরা। সো এ ইকোয়ালস টু, এটা কিন্তু সরণ, উল্লম্ব সরণ আর কি। সো সমস্যা নেই, এ যেহেতু আমাদের লাগতেছে তাহলে এখান থেকেই বের করতে হবে। সো এখানে এ সমান কী হতে পারে, এই ভি স্কোয়ারটাকে বেশ নিয়ে যাও, তাহলে কী হয়, বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার হয়, অ্যান্ড দেন নিচে কী থাকে, এই এ বাদ দিয়ে যা যা আছে আর কি, 2s থাকে আর কি, ঠিক আছে? ওকে, সো স্থির অবস্থা থেকে বলছে, মানে ভবিষ্যৎ থেকে 20 মিটার উপরে আছে, নিচে ফেলে দেওয়া হলো, তাহলে ফেলে দেওয়ার আগে তার অবস্থাটা স্থির ছিল, এই জন্য আদিবেগ 0 ছিল আর কি, 0 মিটার পার সেকেন্ড ছিল আর কি, ঠিক আছে? সো আদিবেগ 0 অ্যান্ড ভি স্কোয়ার মানে কত এখানে 19, সো 19 স্কোয়ার ডিভাইড বাই 2 ইন্টু এস, এর মানটা কত এখানে 20, তাহলে 40, তাহলে উপরে 19 স্কোয়ার, নিচে হচ্ছে 40, তাহলে মানটা আসবে কত ভাই, 361, আর এখানে 40 আর কি, দাঁড়াও ক্যালকুলেশন করে নিই, তাহলে থাকবে হচ্ছে তোমার 9.025 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এই যেটা হচ্ছে ত্বরণের মান, তাহলে এখানে হবে 9.025, তাহলে এম এর মানটা কত হয়, এম এর মানটা হচ্ছে একটু আগে যে 3 লিখে নিচ্ছি, তাহলে এখানে 3 দিল ডিরেক্টলি, তাহলে মানটা কত আসবে শেষে, এটা হচ্ছে এফ কের মানটা, অর্থাৎ ঘর্ষণ বলের মানটা আসবে 2.325 নিউটন, এই যে এটা হচ্ছে আমাদের উত্তর, অর্থাৎ বাতাসের বাধাজনিত ঘর্ষণের মানটা হচ্ছে, ঘর্ষণ বলের মানটা হচ্ছে এই। তো আশা করি তোমাদের ক্লিয়ার বিষয়টা। এরপর দেখো, একজন প্লেয়ার 450 গ্রাম ভরের একটা ফুটবলকে 24 মিটার পার সেকেন্ড বেগে কিক করে 48 মিটার দূরের একজন প্লেয়ারকে দিল, সে ফুটবলটি ধরে 8 মিটার দূরের গোলবারে কর্নার দিকে শট করলো, কী অবস্থা। ধরো মনে করা হচ্ছে এটা হচ্ছে কি একটা গোল পোস্ট, আমি ভালোভাবে আঁকাতে পারি না যদিও, বুঝে নিও, এটা গোল পোস্ট মনে করো। ওকে, এখানে এমএল টু মার্টিনেস, যাই হোক যারা হচ্ছে আর্জেন্টিনার সাপোর্টার, সো তারা মনে করো এখানে আছে মেসি, হ্যাঁ সাধারণত মেসি তো পাস করে না, গোলটা দিছিল যে কাদে জান দিছিল লাস্টে, যাই হোক খেয়াল নেই আমার, সো এটা মনে করো মেসি, আচ্ছা ডোন্ট মাইন্ড, মেসিকে কেমনভাবে যে আঁকছি আল্লাহ জানে। সো এই হচ্ছে একজন প্লেয়ার, ও মেসি কী করবে এখন, এই ফুটবলটাকে লাথি মারবে, লাথি মেরে 24 মিটার পার সেকেন্ড বেগে কী করবে আর কি, মানে যে বেগে লাথি মারছে তার মানটা হচ্ছে 24 মিটার পার সেকেন্ড, 24 মিটার পার সেকেন্ড, আরেকজন প্লেয়ারে দিছে, এই যেখানে যে হেড শটটা করছিল যে আর কি, ঠিক আছে? এখানে আরেকজন যে আছে, সো ওর কাছে দিছে আর কি, হ্যাঁ পাস করছে, বাট ওর থেকে মানে মেসি থেকে ওর দূরত্ব, ঠিক আছে? মেসি থেকে ওর দূরত্ব কত,
48 মিটার, 48 মিটার, ঠিক আছে। সো মেসি হচ্ছে ওকে বল পাস করছে 48 মিটার দূরত্বে, এবং যে বেগে বলকে লাথি মারছে তার বেগটা হচ্ছে কত 24 মিটার পার সেকেন্ড, এবং বলটার ওজন হচ্ছে 450 গ্রাম। ওকে, সো এখন দ্বিতীয় লাইনটা বলছে সে ফুটবলটি ধরে 8 মিটার দূরে গোলবার কর্নার দিকে, মানে ওর থেকে, মানে সেকেন্ড যে প্লেয়ারটা ওর থেকে গোলপোস্টের দূরত্ব হচ্ছে কত 8 মিটার, 8 মিটার দূরে গোলবারের কর্নার দিকে ও আবার শর্ট করছে হচ্ছে 9 মিটার পার সেকেন্ড বেগে আর কি, ঠিক আছে। মাঠের উপর দিয়ে গড়িয়ে দেয়, মানে শর্টটা করে হচ্ছে একটা অ্যাঙ্গেল এইভাবে আর কি, ঠিক আছে। ওকে, সো প্রশ্ন বলছে এখন গোল হওয়ার সম্ভাবনা কত। মানে এই ধরনের ম্যাথটা একটু আমার কাছে অযৌক্তিক লাগে, কেন জানো? কারণ মনে হয় কি এখানে গোল পোস্টে কোনো লোক নাই, খালি মাঠে গোল দিতেছে এরকম লাগে আর কি। তো যখন তোমরা ইন্টারে উঠবা, মানে এসএসসিতে উঠবা কলেজে আর কি, তখন এই ধরনের ম্যাথ আরও বেশি করতে পারবা, ঠিক আছে। তখন আরও দেখবা যে প্রাসের ম্যাথগুলো যেগুলো প্রাসের ম্যাথ করতে মজা হবে অনেক। সো এই ধরনের প্রশ্ন করতে, মানে আনসার করতে গিয়ে নিজের কাছে একটা প্রশ্ন আসে যে গোল পোস্টে কি গোলকিপার নাই ভাই? আর যাই হোক, সো আমাদের ম্যাথ করতে হবে কীভাবে সেটা দেখো। সো এখানে আছে 8 মিটার, এখন আমরা এখানে কী বের করবো? আমরা এখানে বের করবো যে এই দ্বিতীয় ব্যক্তিটা যে লাথি মারছে বলটাকে, সেই বলটা 8 মিটার অতিক্রম করছে নাকি 8-এর থেকে কম অতিক্রম করছে। যদি কম হয় তাহলে গোল দিতে পারবে না, আর যদি 8-এর চেয়ে বেশি হয় বা 8 হয় অ্যাটলিস্ট, তাহলে গোল যাবে। এভাবে আমাদের ম্যাথটা করতে হবে। আশা করি তোমাদের এই রুট ম্যাপটা ক্লিয়ার যে কীভাবে ম্যাথটা করবো। তাহলে আমরা করে নিই, দেখো আবার ঘর্ষণও কিন্তু আছে, দেখছো অবস্থা। সো দেখো এটা ইজি আছে এই ম্যাথটা। সো সো আমরা এখানে কী বের করবো, যে প্রথমে যে লাথি মারছে এর তো কোনো বেশি কাজ নেই, তাই না? এখান থেকে আমরা মানে মেসি থেকে মূলত কী কাজটা নেব, ত্বরণের কাজটা বের করবো, ত্বরণটা বের করে নেব, ঠিক আছে। তারপর সেকেন্ড স্টেপে ও যে লাথি মারছে ওর ক্ষেত্রে কী কী দেওয়া আছে দেখো, ওর ক্ষেত্রে দেওয়া আছে এস। দেখো এখানে প্রশ্ন কী কী দেওয়া আছে ওর দেখলে কিন্তু আমাদের ম্যাথটা হয়ে যায়। ওর ক্ষেত্রে এস দেওয়া আছে কিন্তু, এবং বেগও দেওয়া আছে, ভি দেওয়া আছে, ঠিক আছে। মানে যে বেগে লাথি মারছে তাহলে আদি বেগ ওটা, ইউ দেওয়া আছে, এস দেওয়া আছে, অ্যান্ড দেন টি দেওয়া নেই কিন্তু, তাহলে বি স্কোয়ার সমান স্কোয়ার প্লাস 2s এই ম্যাথটা ইউজ হবে, তাই না? আর বলটার ঘর্ষণ সহ যে গতি ঘর্ষণ যেটা দেওয়া আছে, তার মানে বলটা যখন মাটি দিয়ে যাবে তখন কিন্তু যে প্রথম ক্ষেত্রেই মেসি যখন লাথি মারছে আর কি, হ্যাঁ, প্লেয়ারকে দিছে পাস করে, তখন কিন্তু বলের বেগটা কমতে থাকছে, বাড়া নেই কিন্তু। কারণ আমরা জানি যে মাঠে কোনো বল যদি আঘাত করে লাথি মারো আর কি, তখন বেগ কমতে থাকে, হ্রাস পাবে আর কি, অর্থাৎ মন্দন সৃষ্টি হবে। সেই মন্দনের মানটা বের করতে হবে, অ্যান্ড দেন আমরা এসে মানটা বের করবো। এস কি 8 হবে না 8-এর চেয়ে কম হবে বা 8-এর চেয়ে বেশি হবে, এটা আর কি। সো আমরা প্রথমে কী বের করতে হলে বললাম, এটাকে দেখো আমি পড়ে নিই, যে দ্বিতীয় যে ব্যক্তিটা লাথি মারছে ওরটা যেহেতু মেনলি ওরটাই বের করতে হবে, ওরটাকে বের করে নিই। তো দ্বিতীয় কী লিখবো এখানে, আমরা জানি ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as, তাই না? তো দেখো এখানে কিন্তু বলটা যে লাথি মারবে ও কে, এই যে সেকেন্ড যে প্লেয়ার, আরেকটা প্লেয়ার যে ও যে ডিরেক্ট, মানে যে আমরা এই বস্তু নিয়ে কাজ করতেছি প্রথম ক্ষেত্রে আর কি, আমরা জানি দিয়ে, ঠিক আছে। ও যে লাথি মারবে এদিকে, তাহলে শেষ বেগ বল যখন থেমে যাবে তখন শেষ বেগটা শূন্য হবে না। ও যে বেগে মারছে তার মান কত 9 মিটার পার সেকেন্ড, তাহলে ইউর মানটা 9 আর ভি এর মানটা কিন্তু এখানে 0, ঠিক আছে। তাহলে এখানে লিখতে পারি 0 স্কোয়ার ইকুয়ালস টু আদি বেগটা কত হয় এখানে 9 স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু এস, এই এস এর মানটা বের করতে হবে। বাট এখানে দেখো মজা বিষয় হচ্ছে এখানে এ নাই, ঠিক আছে, এখানে এটা কিন্তু নাই। সো আমাদের এটা বের করতে হবে এখন, তাই না? তাহলে আমরা এস বের করতে পারবো। তাহলে এখানে কত লিখে নিই যা যা লাগবে আর কি। তাহলে 2as ইকুয়ালস টু, ধরো এই পাশে রেখে দিয়েছি, এটা 9টা পাশে নিয়ে গেছি, তাহলে মাইনাস 9×81 অ্যান্ড এস বের করবো। দ্যাটস এখানে মাইনাস 81 অ্যান্ড দেন এখানে কি ইউজ করবো 2 ইন্টু এ। বাট এর মানটা লাগবে। এখন এ কই থেকে পাবো, দেখো এই যে মেসি যে বলটাকে লাথি মারছিল, ঠিক আছে, তো সেখান থেকে আমাদের এটা পেয়ে যাবো কীভাবে, দেখো এখানে গতীয় ঘর্ষণ সহগ অর্থাৎ মিউকে এর মানটা দেওয়া আছে, এই মিউকে থেকে আমরা বের করব এর মানটা কীভাবে। দেখো আমরা জানি এখানে দিতে পারো, এখানে মিউকে যেহেতু গতীয় ঘর্ষণ গুণাঙ্ক মিউকে F/mg, তাই না, ওজন আর কি। তাহলে এফ এর মানটা কত, এফ এর মানটা কিন্তু আমরা পাই নাই, কোথাও নাই। তাহলে এখানে এফ সমান কি ইউজ করব, অনেকে মনে প্রশ্ন হতে পারে। সো এখানে এফ মানে হচ্ছে এম এ ইউজ করবো, কেমন MA। যদি এফ মানটা না দেওয়া থাকে, গতীয় ঘর্ষণ সহজ না দেওয়া থাকে, মানে বল না দেওয়া থাকে, তাহলে আমরা এফ সমান এম ইউজ করবো। এবং এখানে আছে mg, তাহলে এই এম কাটা চলে যায়, তাই না, এম কাটা চলে যায়। তাহলে এখানে এর মানটা কি থাকে, এর মানটা হয়ে যায় মিউকে ইন্টু শুধু জি, অর্থাৎ 9.8। তাহলে মিউকের মানটা কত, এখানে মিউকের মানটা হচ্ছে 30 / 49। তুমি এটা ক্যালকুলেট করে নিবা,
যদি একদম অ্যাপ্রক্সিমেট মানটা পেতে চাও তাহলে এখানে ফুলটা লিখে দিবা 30/49, ঠিক আছে। দেখো আমি এখানে লিখে মানটা বসাচ্ছি না, ডিগ্রি করে দিচ্ছি। এখানে 9.8 জের মান, আর মিউকের মানটা বলা আছে 30/49, এর মানটা আসবে 6, তাহলে 6 মিটার/সেকেন্ড, এটা এর মান স্কোয়ার। সো এর মানটা কত হলো এখানে দেখো, এই এ কিন্তু এখানে যেহেতু বলছে গতি ঘর্ষণ সহগ, ঠিক আছে, আর 24 মিটার/সেকেন্ড বেগে কিক করছে 48 মিটার দূরে একজনকে প্লেয়ারকে আর কি। তাহলে দেখো এখানে বিষয়টা হচ্ছে যে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস আমরা 2a দিছি, অ্যান্ড দেন এটা পাশে নিয়ে গেছি, তাহলে এটা শূন্য মাইনাস হয়ে গেছে। সো এখানে অতিক্রান্ত দূরত্ব কিন্তু কখনো কি হতে পারবে না, মাইনাস হতে পারবে না, ঠিক আছে। আর এখানে তোমাকে বুঝে নিতে হবে যেহেতু মাঠের উপর দিয়ে গড়িয়ে দিছে আর কি, যে মাঠের উপর দিয়ে গড়িয়ে দিছে। সো তুমি এখানে দুইটা কাজ করতে পারো, গড়ে দেওয়ার কারণে বেগটা হ্রাস পাবে, এর জন্য এটা মন্দন হিসেবে ইউজ হবে। এটা কি মন্দন, আর মন্দনের মানটা সবসময় মুখে বললে হচ্ছে এখানে মাইনাস ইউজ করতে হয় না, বাট খাতা যদি লিখো যে ত্বরণ হচ্ছে কত -6 মিটার/সেকেন্ড স্কোয়ার, এটাকে মন্দন বুঝাবে। অর্থাৎ তুমি এটা বুঝে নিবা যে কখনো অতিক্রমণ দূরত্বের মান মাইনাস আসবে না, কি আসবে ভাইয়া, পজিটিভ আসবে। তুমি চাইলে এখানেও বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার -2as এটা ইউজ করতে পারতা, নো প্রবলেম, বুঝতে পারছি। এখানে ডিরেক্টলি মাইনাস ইউজ করতে পারতে, অনেক বই দেখবা যে এখানে ডিরেক্টলি মাইনাস ইউজ করছে, কারণ আছে এই কথার জন্য, এই যে হ্রাস পাবে এর জন্য, ঠিক আছে। সো আশা করি তোমরা এর মানটা কেন মাইনাস বসাবো এই বিষয়টা তোমাদের ক্লিয়ার, ঠিক আছে। তার উপরে 81, নিচে 2 × 6, তাহলে -12, তাই না। এখন উপরে 81, নিচে 12, যদি আমি এটা ভাগ করি তাহলে মাইনাস কারা চলে যায়, আর মানটা আসে 6.75। দেখো এসের মানটা অর্থাৎ দ্বিতীয় যে ব্যক্তিটা ও যে লাথি মারে বলটাকে, সেটা যাবে মাত্র 6.75 মিটার, কিন্তু গোলপোস্ট দূরত্ব হচ্ছে 8 মিটার, তাহলে গোল আদৌ কি হবে না। সো লিখবা এখানে যেহেতু দ্বিতীয় ব্যক্তির দ্বারা বা দ্বিতীয় প্লেয়ার দ্বারা অতিক্রান্ত ফুটবলকে জায়গাত করছে, তার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে মাত্র 6.75, কিন্তু গোলপোস্টের দূরত্ব হচ্ছে 8 মিটার, অতএব গোল সম্ভব হবে না, গোল দেওয়া সম্ভব হবে না, ঠিক আছে, না হবে আর কি। ওকে, সো আশা করি তোমাদের এই বিষয়টা ক্লিয়ার, মানে এই প্রশ্নটা ক্লিয়ার। এরপর দেখো কী আছে, এরপর হচ্ছে এই প্রশ্নটা তো একদম সিম্পল, তাই না, অলরেডি আমরা এটা দিয়ে কিন্তু ম্যাথ করে ফেলছি আগেও। তাহলে দেখো আমি করে দিই, বলের প্রভাব বলছে, বলের প্রভাব মানে কি, ত্বরণ বের করতে হবে। তাহলে এই ক্ষেত্রে ত্বরণ কি, দেখো সিম্পল একেবারে, যে নিচের দিকে নামতেছে এবং উপরে নিচে কি বলছি সবার যোগফল, এটাকে লিখে নিবা, অর্থাৎ আমি ডিগ্রি করে দিচ্ছি এখানে, কেমন, হ্যাঁ তাহলে আমরা জানি এ ইকুয়াল টু নিচে হচ্ছে মোট ভর, তাহলে কি থাকবে এখানে 3 + 2, এবং উপরে হচ্ছে যে নিচের দিকে নামতেছে তার ভর ইন্টু জি, তাহলে 3 × g × 9.8, মাইনাস হচ্ছে যে উপর দিকে উঠতেছে তার ভর। এখন উপর দিকে তো কোনো বস্তুই নাই, তার মানে এখানে কিছু দেওয়ার দরকার নাই, এটা এখানে কিছু দেওয়ার দরকার নাই, ঠিক আছে, এবং ঘর্ষণ বলও নাই, দ্যাটস ওয়াই এটা অ্যান্সার। সলভ করো, যেটা আনসার আসবে ওটা অ্যান্সার, ঠিক আছে। ওকে, আমি এটা লিখে দিই কত আসবে। এটা হচ্ছে তোমার 5, আচ্ছা ক্যালকুলেট করে নিই, ওয়েট। সো এটা হবে কত, 5.88 এত মিটার/সেকেন্ড স্কোয়ার। সো এটা হচ্ছে কি আনসার, সিম্পল, খুবই সিম্পল। ওকে ফাইন। সো দেখো আরেকটা প্রশ্ন আছে, এক ব্যক্তির নির্দিষ্ট অবস্থান থেকে 2 কেজি ভরে একটা বস্তু, কি বলছে, 584 মিটার দূরের একটা বাক্সে ফেরানোর উদ্দেশ্যে 10 সেকেন্ড যাবত 10 নম্বর প্রয়োগ করো। পথে ঘর্ষণ বলতে আছে, বস্তুর উপর গতীয় ঘর্ষণ সহগ নির্ণয় করতে বলছে, মানে মিউ কে বের করতে বলছে, ঠিক আছে। এটাও ইজি, খুব কঠিন না। এক ব্যক্তির নির্দিষ্ট অবস্থান থেকে, তার মানে এখানে গতীয় ঘর্ষণটা কী সেটাকে লিখে নিই, যেটাকে বের করতে বলছে ওটাকে লিখে নিবা, উই নো গতীয় ঘর্ষণ সহগ মিউ কে, তাই না। গতীয় ঘর্ষণ সহগ মিউ কে কোষটা আমরা জানি, উপর থাকবে এফ, মানে গতীয় ঘর্ষণ বল /mg। আমরা গত ম্যাথে কিন্তু করছি এটা এর মান ডিরেক্ট দেওয়া ছিল না, দেখি আমরা ma ইউজ করছি, সো ইউজ করা যাবে, সমস্যা নেই। বাট এখানে তো মান আমাদের এটা দেওয়া আছে, তাই না, কত দেওয়া আছে ভাই, দেখা হয় যে 3 নিউটন দেওয়া আছে, তাহলে এখানে আমরা m ইউজ করবো কেন, তাই না। সো এখানে 3 দেবো, আর নিচে m × g কত, 2 মানে 2 কেজি বলছে, আর যে মান 9.8 আমরা আগে থেকে জানি, একদম সিম্পল। সো কত থাকবে এখানে 0.15, দ্যাট ইজ আনসার। প্রশ্ন দেখে মনে হয় অনেক বড় হবে, তাই না, বাট একদম ইজি। এটা মনে হয় ঘ নাম্বার ছিল কোথাও হয়তো বা, এটা অ্যান্সার তাহলে। ওকে ফাইন। সো দেখো এরপর টেবিলে রাখা 500 গ্রাম ভরে একটা বইয়ের কার্যকরী বল বলা আছে এত, গতীয় ঘর্ষণ সহগ নির্ণয় করতে বলছে। গতীয় ঘর্ষণ সহগ আমরা জানি কি, ওই নো দিবা, ওই নো মিউ কে ইকুয়ালস টু এফ কে /w, তাই না, w মানে mg আমরা জানি। সো এফ কে এর মানটা কত, এখানে এফ কে মানটা হচ্ছে দেওয়া নাই, তাহলে বের করতে হবে, ঠিক আছে। কিন্তু কী কী দেওয়া আছে তার বেসিসে বের করতে হবে। 500 গ্রাম অর্থাৎ ভর দেওয়া আছে, 500 গ্রামে কত কেজি ভাই, 0.5 কেজি, ঠিক আছে। এবং
কার্যকরী বল হচ্ছে মনে আছে সবার? কার্যকরী বলকে আমি প্রকাশ করতাম এফ দ্বারা, তাই না? কার্যকরী বলকে প্রকাশ করতাম এম এ দ্বারা, সরি, ঠিক আছে? কার্যকরী বলকে আমরা এম এ দ্বারা প্রকাশ করতাম। ওকে, সো বাংলা লিখে নেব তাহলে, কার্যকরী বল সমান কি 4.88 নিউটন। ওকে, অ্যান্ড দেন কী দেওয়া আছে এখানে? গতি ঘর্ষণ সহগ নির্ণয় করতে বলছে। সো এই যে এখানে আগে বললাম যে ডাব্লিউ ইকুয়ালস টু এম জি এর মান দেওয়া আছে, বাট এফ এর মানটা দেওয়া নেই। এফ এর মানটা কীভাবে বের করবো? এই যে এখান থেকে বের করবো, উই নো ওই যে আগের সূত্রটা, মোট প্রযুক্ত বল, ওইটা দিয়ে, ঠিক আছে? এখানে মোট প্রযুক্ত বল এফ সমান কী ছিল জানো? এফ সমান ছিল কার্যকর বল হচ্ছে এফ, তাই না? এম এ ছিল আর কি। আর ঘর্ষণ বলটা আগে লিখি তাহলে আমি, হ্যাঁ, ঘর্ষণ বল এফ কে ছিল প্লাস এম এ ছিল। এই যে কার্যকরী বলটা এটা দেওয়া আছে, এখান থেকে আমাদের এফ কেটা বের করতে হবে। তাহলে এফ কে সমান কি হয়? আরে বড় হাতের এক বছরটা লিখে গেল। এফ কে ইকুয়ালস টু কী হবে তাহলে? এফ মাইনাস, অর্থাৎ মোট প্রযুক্ত বল, ঠিক আছে, মাইনাস কি? মাইনাস এম এ করতে হবে, ঠিক আছে? এই যে এম এর মানে কিন্তু এই যেটা 4.88। তাহলে এফ এর মানটা কত? এফ মানে কিন্তু প্রযুক্ত বল, আমি বারবার বলছি প্রযুক্ত বল মানে হচ্ছে এম জি, মানে ওজন আর কি। ডব্লিউ মানে কি? এম জি, ঠিক আছে? ওকে, এম ইন্টু জি, অ্যান্ড দেন 0.5 এটা আর হচ্ছে তোমার 9.8, দুইটা মিলে আসবে 4.9 আসবে এটা আর কি। যাই হোক, এটা এম এ, এটা হচ্ছে এম এ মানে কি 4.88, এর মানটা বসিয়ে দিন। বা তুমি এইটাকে এফ ওয়ানও ইউজ করতে পারো চাইলে। তাহলে এম জি মানে কি 9.8 ইন্টু 0.5, দ্যাট মিনস এখানে আসবে 4.9। এই 4.9 থেকে 4.88 বিয়োগ করো, এইটা হচ্ছে কি? এই যে ঘর্ষণ বলের মান, অর্থাৎ 0.8 আর একে 9, ও সরি 2 হাতে 1 9 2 1, আরে এটা 9 শূন্য, তাহলে অ্যান্ড এখানে শূন্য আসবে। ওকে, এই যে এত নিউটন হচ্ছে ঘর্ষণ বল, তাহলে ঘর্ষণ বলটা এখানে মান বসে দিবা, ঠিক আছে? এফ কি যেহেতু পেয়ে গেছি, তাহলে কত আসে? উপরে 0.02 ডিভাইড বাই এম জি, অর্থাৎ 0.5 ইন্টু 9.8, অর্থাৎ 4.9 আর কি, ঠিক আছে? বা যদি আমি ভেঙে লিখে দিই তাও হয়, ইন্টু 9.8, তাহলে মানটা আসবে কত? ওয়াও, অনেক বড় মান আসছে, 4.08 ইন্টু 10⁻³ এত মিউ যেহেতু, তো এটা আনসার দিবা, ব্যাস কাহিনী শেষ করো। এটা একক হয় না সাধারণত, ঠিক আছে? কারণ একক হয় না, কারণ এটা একক নিউটন, এটা একক নিউটন, দ্যাটস ওয়াই এটা কাটা চলে যায় আর কি। দ্যাটস ওয়াই একক থাকে না, শুধু এটা আনসার। ওকে, ফাইন। সো আশা করি তোমরা এটা বুঝছো। এরপর দেখো লাস্ট কনসেপ্ট, আই থিঙ্ক, মহাকর্ষ বল আর অভিকর্ষ ত্বরণের সংক্রান্ত। তো মহাকর্ষ বল আমরা কিন্তু আগে পড়ছি এটা, তাই না? তো মহাকর্ষ বলের সূত্র একদম ইজি, সেটা হলো, ধরো মহাকর্ষ বল মানে কি? এই মহাবিশ্বে দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ, আকর্ষণ বলের মান, বা মোট কথা এই মহাবিশ্বে দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ, সেটা হচ্ছে মহাকর্ষ বল। এখন দুটি বস্তুর মধ্যে যদি একটা বস্তু পৃথিবী হয়, তাহলে সেটা হয়ে যাবে অভিকর্ষ বল, তাই না? মূলত ওইটাও একটা মহাকর্ষ বল, ঠিক আছে? সো এটা একটা মনে করো বস্তু, এটা একটা বস্তু, এটা ভর হচ্ছে m1, এটা ভর m2, ঠিক আছে? এবং এদের মাঝে যে একটা গ্র্যাভিটি কাজ করবে জি, দেখো স্মল জি আর ক্যাপিটাল জি কিন্তু বুঝতে হবে, ঠিক আছে? এর মধ্যে তোমার জি হচ্ছে এটা পৃথিবীর জন্য অভিকর্ষ ত্বরণ, এটা মহাকর্ষ ধ্রুবক এটা, ঠিক আছে? ক্যাপিটাল জি এইটা কিন্তু ফিক্সড, এই ক্যাপিটাল জি হচ্ছে ফিক্সড, এর কোনো চেঞ্জ নাই। এর মান হচ্ছে 6.67 ইন্টু 10⁻⁷ নিউটন স্কোয়ার পার কেজি স্কোয়ার। আর এই জের মানটা কিন্তু তারতম্য হয় অনেক, কারণ এক এক সময় এক একটা হয়। এই জের মান আদর্শ মান হচ্ছে 9.8, এটা সমুদ্র পৃষ্ঠের 45 ডিগ্রি অক্ষাংশে, বাট বিষুব অঞ্চলে ব্যাসার্ধ বেশি, জের মান কম। আবার মেরু অঞ্চলে দেখবা যে হচ্ছে ব্যাসার্ধ কম কিন্তু জের মান বেশি। সো এরকম ডিফারেন্স মানে পার্থক্য হয় আর কি, বাট এই জিটা ফিক্সড, সব জায়গায় ফিক্সড। ওকে, আমরা যেটা পড়তেছি মহাকর্ষ বল, এই মহাকর্ষ বলের সূত্র কী তাহলে ভাই? এফ ইকুয়ালস টু ক্যাপিটাল জি, ওই দুইটা ভরে গুণফল, যে দুইটা ভরের মধ্যে আকর্ষণ বল বের করতেছি বা মহাকর্ষ বল বের করতেছি, এবং ডিভাইড বাই এদের মাঝে যে ডিস্টেন্স আছে, হ্যাঁ, ডি হতে পারে, তাহলে এখানে হবে ডি স্কোয়ার, বা অনেকে আরও বলে আর স্কোয়ার, একে দিলেই হলো, পেইন নাই। সো এখান থেকে তোমরা তো জানোই যে বলের একক হচ্ছে নিউটন, কিন্তু এখান থেকে যেটা শিখতে হবে মোস্ট ইম্পর্ট্যান্ট, সেটা হলো জি এর মাত্রা। এই যে এই ক্যাপিটাল জির মাত্রা শিখতে হবে, মাত্রা এবং একক। তো আমি দুইটা দেখাচ্ছি, একক এখান দেখাচ্ছি। সো এককটা কী হবে তাহলে? জি এর সূত্র বের করতে হবে। তাহলে জি ইকুয়ালস টু কী হয়? জিটাকে আর্গুন করো, জি ইন্টু m1 ইন্টু m2 ইকুয়ালস টু, উপরে হয় এফ ডি স্কোয়ার ডিভাইড বাই m1 ইন্টু m2। সো তাহলে কী থাকে? উপর হচ্ছে বল একক নিউটন, ডি মানে কি? দূরত্ব, ডিস্টেন্স, তাহলে মিটার, তাই না? দৈর্ঘ্য একক মিটার, তাহলে নিউটন মিটার স্কোয়ার হয়। অ্যান্ড এটাও ভর একক কেজি, এটা ভর একক কেজি, তাহলে কেজি স্কোয়ার, তাই না? সো দেখো এফ ইন্টু ডি স্কোয়ার ডিভাইড বাই m1 ইন্টু m2, হ্যাঁ, ফাইন। তাহলে কি হয়? পার কেজি স্কোয়ার, যেহেতু নিচে আছে, অ্যান্ড নিউটন মিটার স্কোয়ার। তাহলে এটা সুন্দর করে যদি লিখি আমি, তাহলে হয় এরকম, নিউটন মিটার স্কোয়ার
নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার, বা অনেকে এভাবে বলতে থাকে নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2। সো এটা হচ্ছে একক। অ্যান্ড মাত্রা দেখো, মাত্রাও সেম সূত্র ইউজ করতে হবে, জি ইকোয়াস টু, এখানে মাত্রা দেখাচ্ছি আমি কেমন, মাত্রা, এটা এই মাত্রাটা বেশি ইম্পর্টেন্ট, মাত্রা বেশি আসে, একক বেশি আসে না, এফ ডি স্কোয়ার ডিভাইড বাই m1 ইন্টু m2। সো দেখো এখানে বলের মাত্রা কি, বলের মাত্রা আমরা জানি, বল যদি না মাত্রা না জানো তাহলে এখানে ভেঙে নিবা, এম সমান এম আমরা জানি, তাহলে এই ভরের মাত্রা হচ্ছে ক্যাপিটাল এম মাস, আর ত্বরণের মাত্রা হচ্ছে এল টি ইনভার্স 2। তাহলে এখানে বলের মাত্রা লিখতে পারি আমরা এম এল টি ইনভার্স 2 অ্যান্ড ডি স্কোয়ার, ডি মানে একটা লেন্থ বোঝাচ্ছে, তাহলে এটাও এল স্কোয়ার। অ্যান্ড নিচে দেখো m1 m2, তাহলে ভরের মাত্রা হচ্ছে এম, এইটার ভরের মাত্রা হচ্ছে এম, তাহলে এম স্কোয়ার, এম কাটতে পারি, এখন কী কী থাকে তাহলে নিচে এম থাকে, তাহলে পার এম এল এল পাওয়ার একটা যোগ হবে, তাহলে 3 হবে এল কিউব অ্যান্ড পার টি স্কোয়ার, তাহলে পার এম এল কিউব পার টি স্কোয়ার। এটা হচ্ছে জির মাত্রা, এটা খ নাম্বারে আসতে পারে এবং MCQতেও আসতে পারে। আই থিঙ্ক ক্লিয়ার তোমাদের সবাই, ঠিক আছে? ওকে, সো পার এম এল কিউব পার টি স্কোয়ার, এটা ক্লিয়ার। এখন তাহলে আমরা কী করবো, একটা দিন শিখতে হবে, ওয়েট, একটা দিন শিখতে হবে, সেটা হলো, এটা মুছে ফেলি আমি, এটা মুছে ফেলি। সো অভিঘর্ষ ত্বরণের সূত্রটা, মহাকর্ষ বল তো শিখলামই, অভিঘর্ষ ত্বরণ, তো অভিঘর্ষ ত্বরণের নর্মাল যে সূত্রটা সেটা হলো GM/r স্কোয়ার, যেখানে আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, আর জি হচ্ছে মহাকর্ষ ধ্রুবক, আর এম হচ্ছে পৃথিবীর ভর 6 × 10⁻24 কেজি, ঠিক আছে? কিন্তু এটা হচ্ছে সাধারণ সূত্র। আর যদি এইচ উচ্চতা থাকে, যদি প্রশ্ন আসে এইচ উচ্চতায় জি এর মান কত, এইচ উচ্চতায় জি এর মানটা হচ্ছে যত উচ্চতায় বলবে সেইটা নিচে জাস্ট অ্যাড হবে, আর কিচ্ছু না, ঠিক আছে? এটা হোল স্কোয়ার অ্যাড হবে এইচ পরিমাণ, যদি এখানে পাস হয় এখানে পাস হবে, দ্যাটস ইট, অ্যান্ড উপরে চেঞ্জ হবে, এটি আর কি, ঠিক আছে? তো আশা করি তোমরা অভিঘর্ষ ত্বরণের সূত্রটাও তোমাদের ক্লিয়ার। এই দুটো দিয়ে ম্যাথ আর কি আসলে। এরপর দেখো একটা ম্যাথ করা যাক, 20 গ্রাম এবং কি 30 কেজি, সরি 20 কেজি ও 30 কেজি ভরবিশিষ্ট দুটি বস্তু এ ও বি পরস্পর হতে 10 মিটার দূরত্বে রয়েছে, বস্তুদের মধ্যে মহাকর্ষ বল কত? এর থেকে কি ইজি প্রশ্ন আর আছে বলো? কি বলছে, বস্তু দুটির মধ্যে মহাকর্ষ বল কত? এটা আমার না করলে চলবে, কারণ লিখবা আমরা জানি এফ ইকুয়ালস টু, সূত্র লিখবা, সূত্র লিখে জাস্ট মানটা বসে দিবা, ঠিক আছে? মানটা কি তাহলে, এই যে এটা মানটা আমি বলে দিছি, যে মানটা তোমাদের আগে বলে দিছি 6.67 × 10⁻11, ঠিক আছে? এটা জি এর মান, তাহলে m1 × m2, m1 কোথায়, m1 বলছে 20 অ্যান্ড m2 30, অ্যান্ড নিচে হচ্ছে কি ডি স্কোয়ার, দূরত্বের যে আছে সেটা হোল স্কোয়ার, অ্যান্ড 10 মিটার বলছে 10 স্কোয়ার, যে মানটা আসবে ওটাই আনসার। তো 4.00200, সরি মানে 002 হবে, ঠিক আছে? অ্যান্ড দেন ইন্টু 10⁻10, এত নিউটন, এটা হচ্ছে উত্তর। এটা কিন্তু বোর্ড প্রশ্ন, যশোর বোর্ড 23 আসছিলো, এটা কিন্তু গ নাম্বারে, ঠিক আছে? দেখো এতটুকু করলে তুমি 3 পেয়ে যাবো, কত ইজি তাই না? এরপর প্রশ্নটা দেখো, টেবিলে রাখা 500 গ্রাম, এটা একটু তোমার হচ্ছে স্ট্যান্ডার্ড প্রশ্ন এবং একটু বড় আছে, তোমরা সবাই একটু মনোযোগী হবা, এই প্রশ্নটা একটু বড় আছে সত্যি বলতে, এবং অনেক ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? এই প্রশ্নটা সাধারণত এইচএসসি লেভেলের প্রশ্ন নয়, বিলিভ অর নট, এই এইচএসসি লেভেলের প্রশ্ন। এবং এই প্রশ্নটা দেখো চট্টগ্রাম বোর্ডে কিন্তু একটু আপডেটেড প্রশ্ন করে, চট্টগ্রাম বোর্ড, কুমিল্লা বোর্ড, ইভেন এখন ঢাকা বোর্ডেও, আমি নিজেও ঢাকা বোর্ডের, সো ঢাকা বোর্ডের আগের প্রশ্নগুলো তোমরা সবাই জানো যে একটু ইজি ছিল, তাই না? এমসিগুলো হয়তো একটু কঠিন ছিল, বাট কি ইজি ছিল, বাট রিসেন্ট দেখবা যে ঢাকা বোর্ডের প্রশ্নগুলো দাঁত ভেঙে যায় একদম, তাই না? অনেক কঠিন প্রশ্ন করে। সো দেখো এখন এখানে যে প্রশ্ন বলছে, টেবিলে রাখা 500 গ্রাম ভরে একটা কার্যকরী বল বলা আছে কত হয়, 4.88 নিউটন, মহাবিশ্বের দুটি স্থান এক্স ও ওয়াই বলে দিছে, ভালো কথা, ভরে অনুপাত। তাহলে এখানে মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে কী কী দেওয়া আছে, ওগুলো সুন্দর করে নোট আপ করা, ঠিক আছে? সো এখানে কী দেওয়া আছে ওগুলোকে লিখে নেব আমরা, গিভেন দেখো এক্স এবং ওয়াই অনুপাত, অর্থাৎ আমরা লিখতে পারি এখানে ক্যাপিটাল এম এক্সের জন্য, তাহলে তুমি চাইলে এম এক্স লিখতে পারো, অনুপাত হচ্ছে এম ওয়াই লিখতে পারো, ইকুয়ালস টু কী দেওয়া আছে ভাই এখানে 81:1। দেখো তোমরা হচ্ছে এটা বুঝে নাও যে এখানে এম এক্স অনুপাত এম ওয়াই, দেখো আমি এখানে সাইড নোট দিচ্ছি, ধরো এক্স অনুপাত ওয়াই সমান যদি 1:3 থাকে, এটার মানে হলো প্রথমে যেটা থাকবে সেটা থাকবে উপরে এবং দ্বিতীয় যেটা থাকবে নিচে থাকবে, এবং এখানে সেম তার 1/3, অর্থাৎ x/y = 1/3। তাই বলে এই নয় যে এক্সের মান 1 ওয়াইয়ের মান 3, অনুপাত জিনিসটা আলাদা। তাহলে দেখবা যে অনেক সময় হয় না এরকম পিতা পুত্রের ম্যাথ থাকে, যে পিতার বয়স এবং মাতার বয়স, পুত্রের বয়সের অনুপাত হচ্ছে 3:1, তাই বলে এই নয় যে পিতার বয়স 3 বছর ছেলে বয়স 1 বছর, এমন কি হয় না। সো অনুপাতে কিন্তু এক্স্যাক্ট ভ্যালু নির্দেশ করে না, ঠিক আছে? ওকে, সো আমরা অনুপাত জিনিসটা বুঝলাম, এখন কী কী দেওয়া আছে আর একটু নোট আপ করে নিয়ে ভালো হবে, তাহলে ম্যাথটা বুঝতে আরও ক্লিয়ার হবে। ওকে, সো দেখো এরপর কী লেখা আছে এখানে,
অনুপাত মানে ব্যাসার্ধ অনুপাত এখন, তাহলে লিখতে পারি এখানে আর এক্স ইজ টু স্মল আর ওয়াই ইকুয়ালস টু 4:1। ওকে ফাইন। সো এই দুইটার মান দেওয়া আছে এবং জি এর মান তো তুমি আগে থেকে জানো, বাট এখানে লিখতে হবে জি এক্স ইকুয়ালস টু 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, ওকে। অ্যান্ড আর কিছু দেওয়া নেই। এখন প্রশ্ন বলছে যে কোন স্থানে, অর্থাৎ এক্স স্থানে ওজন বইয়ের ওজন বেশি হবে নাকি, বলছে কোন স্থানে বইটির ওজন কম হবে। আচ্ছা, মানে এক্স স্থানে ওজন কম হবে নাকি ওয়াই স্থানে ওজন কম হবে। তো ওজনের নর্মালি আমরা সূত্র জানি ডাব্লিউ সমান এমজি। অর্থাৎ এখানে দেখো বইয়ের ওজন কিন্তু একটাই 500 গ্রাম, এটাকে আমরা কেজিতে কনভার্ট করলে গিয়ে 0.5 পাবো আর কি। যাই হোক, সো এটা কী পাবো, 0.5 কেজি পাবো। এর সাথে জিটা গুণ করতে হবে, একবার জি এক্স আসবে আর একবার কি W1 বের হবে, আর ডাব্লিউ সমান কী বের করবো, M2 ইন্টু M2 না, M তো একটা, তাহলে GY, অর্থাৎ MGY অ্যান্ড MGX এই দুইটা বের করে দেখবো যে কোনটার কম, ওটাই অ্যান্সার, তাই না। তাহলে GX এবং GY বের করতে হবে, কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে GX GY আমরা কীভাবে বের করবো, এবং এক্স স্থান ওয়াই স্থান কিন্তু বলা নেই কত উচ্চতায়, তাহলে আমরা জি এর সাধারণ সূত্রে অ্যাপ্লাই করবো, একটু আগে যেটা বললাম আর কি। তাহলে এখানে লিখবো উই নো বা উই হ্যাভ, উই নো লিখতে পারো, উই হ্যাভ লিখতে পারো। GX ইকুয়ালস টু কি, সাধারণ সূত্রটা ইউজ করবা, জি এম বাই আর স্কোয়ার, যেটা আমরা একটু আগে বলছিলাম। এখন দেখো এখানে কিন্তু তুমি আর এক্স ইউজ করবা, মানে আমি যেহেতু লিখছি এখানে, সো এখানে আর এক্স ইউজ করবো এক্সের জন্য। অ্যান্ড এমও কিন্তু ভিন্ন, তাহলে এখানে জি এম এক্স লিখবা, এবং কিন্তু জি সার্বজনীন, জি এর চেঞ্জ নাই। এবং জি ওয়াই সমান কী হতে পারে, জি ওয়াই সমান জি ইন্টু এটাও এম ওয়াই লিখবে এখানে। এখানে কিন্তু এমটা ছোটো হাতের ওরা ইউজ করছে, অ্যান্ড আমরাও ছোটো হাতের ইউজ করবো, কেমন, ওকে। সো স্মল এম এক্স না ওয়াই, এটা ঠিক আছে, এম ওয়াই, যেহেতু আমরা এখানে ওয়াই লিখছি, অ্যান্ড দেন আরও স্মল ওয়াই, ঠিক আছে, এভাবে ইউজ করবো, আর স্কোয়ার, ঠিক আছে। এখন এই দুইটা সম্পর্ক থেকে আমাদের জি এক্স এবং জি ওয়াই বের করতে হবে। তাহলে কীভাবে বের করবো আমরা, এভাবে দেখো, যদি একাধিক মান না দেওয়া থাকে, শুধু অনুপাত দেওয়া থাকে, তাহলে আমরা ওটা ভাগ আকারে নেব, কারণ অনুপাতের মান দেওয়া আছে, তাহলে আমরা ভাগ করলে তো অনুপাত পাবো, তাই না, অন্য কিছু করলে তো অনুপাত পাবো না। তখন লিখবা, তুমি একটা কাজ করতে পারো, এটাকে 1 নং দিতে পারো, এটাকে 2 নং ইউজ করতে পারো, তাহলে বেটার হবে, ঠিক আছে। এত রাতে হোন্ডা চালাইবে। আচ্ছা যাই হোক, তো আমরা এখানে লিখতে পারি 1/2 দিলে হবে, অথবা 2/1 দিলে হবে, তোমার ইচ্ছা, ঠিক আছে। সো আমরা 1/2 করি, 1/2 এই ভাগ করে পাই। দেখো তাহলে কী পাবো, এখানে উপরে পাবো জি এক্স, মানে লেফট হ্যান্ড সাইড ডিভাইড বাই লেফট হ্যান্ড সাইড, অ্যান্ড ধরো হ্যাঁ, অ্যান্ড রাইট হ্যান্ড সাইড ডিভাইড বাই রাইট হ্যান্ড সাইড। সো উপরে গিয়ে থাকবে তাহলে জি এক্সের মানগুলো লিখো। আমি একত্রে কাজটা করে দিই, আশা করি তোমরা সবাই বুঝবা, কারণ ভাগের সময় আমরা জানি নিচে যা থাকে নিচের ভগ্নাংশটা উল্টে যায়, তাই না। ওই কাজটা আমরা একদম একবারে করে দেবো। দেখো এম এক্স ডিভাইড বাই ক্যাপিটাল আর এক্স স্কোয়ার ইন্টু দিছি, ইন্টু দিয়ে এটাকে উল্টে দেবো, কারণ এটা নিচে আসে না, এই জন্য উল্টে দেবো। তোর উপরে থাকবে কী হয়, আর স্কোয়ার, অ্যান্ড নিচে হচ্ছে ক্যাপিটাল জি স্মল এম ওয়াই। তাহলে দেখো এই যে জি কাটা চলে যায়, তাই না, কী থাকে তাহলে এখানে, আমি এখানে লিখে দিচ্ছি, মানে এই লাইনটা জাস্ট, যে এতটুকু লাইনটাই আমি পাশে লিখে দিচ্ছি জায়গা নেই এর জন্য। সো এখানে কি থাকবে তাহলে, এম এক্স, উপরে এম এক্স থাকবে, ডিভাইড বাই নিচে স্মল এম ওয়াই থাকবে, অ্যান্ড জি এরটা আলাদা, কেন আলাদা করে লিখতেছি, কারণ অনুপাত বসাবো এর জন্য, এবং ইন্টু এই যে আরেকটা লিখো স্মল আর স্কোয়ার ওয়াই, অ্যান্ড নিচে ক্যাপিটাল আর এক্স স্কোয়ার। তুমি হোল স্কোয়ার দিতে পারো চাইলে। তাহলে এখন দেখো কী লিখতে পারি, বা জি অফ এক্স ডিভাইড বাই জি অফ ওয়াই ইকুয়ালস টু, এখানে দেখো এম এক্স বাই এম ওয়াই, তাহলে এই যে এম এক্স বাই এম ওয়াই আকারে আছে, তাহলে আমরা লিখতে পারি এখানে উপরে 81 নিচে 1, উপরে 81 লিখতে পারি, নিচে গিয়ে লিখতে পারি 1 লিখতে পারি, ইন্টু এই আর ওয়াই অ্যান্ড আর এক্স, এইটাই কিন্তু শর্টকাট এভাবে লেখা যায়, আর ওয়াই ডিভাইড বাই আর এক্স, তার হোল স্কোয়ার দিয়েও লেখা যায়, ঠিক আছে, এটা দিয়েও লেখা যাবে। তো আমরা এটা ইউজ করবো, সমস্যা নেই। সো দেখো কিন্তু প্রথমে উপরে আমরা এখানে কিন্তু দেখাইছিলাম একটু আগে যে এখানে বড় আর আছে, অর্থাৎ এই মানটা আমি আবার দেখাচ্ছি, সমস্যা নাই। এটা মানে হচ্ছে উপরে আর এক্স নিচে স্মল আর ওয়াই ইকুয়ালস টু উপরে 4 নিচে 1, কিন্তু এখন দেখো এখানে উল্টা দেওয়া আছে, তো যদি এখানে উল্টা করি আমি, তাহলে এই পাশে তো উল্টা করতে হবে, অর্থাৎ আর ওয়াই উপরে আর এক্স নিচে, অ্যান্ড উপরে তাহলে কী হবে ভাই, উপরে তাহলে 1 হবে, নিচে 4 হবে, অর্থাৎ সিম্পল বিষয়টা আসলে, উপরে 1 নিচে 4, অ্যান্ড দেন হোল স্কোয়ার, ঠিক আছে। আশা করি তোমাদের এটা একদম ক্লিয়ার। অ্যান্ড দেন মানটা আসে কত, উপরে আসে 81, নিচে আসে 4 4 16, অর্থাৎ 81/16, ঠিক আছে। এখন জি এক্স তো আমরা জানি, কারণ জি এক্সের মান দেখো 9.8, এটা ভূমিতে, তাই না, সো মানে এক্স স্থানে, তাহলে জি ওয়াইটা বের করতে হবে। তাহলে জি ওয়াই ইকুয়ালস টু কী হবে,
জি এক্স আর গুণ করো, তাই না? এখন যদি আর গুণ করি তাহলে কি হয়, এটা আর গুণ তোমরা পারো আশা করি, কারণ এটা যে রেজাল্ট আসবে এর সাথে জি ওয়াই গুণ হবে ইকুয়াস টু জি এক্স, তাহলে জি এক্স যাবে উপরে, নিচে হবে এই সংখ্যাটা, অর্থাৎ জি ওয়াই সমান উপরে হবে জি এক্স, উপরে হবে জি এক্স, আমি একদম শর্টকাট করে দিচ্ছি, অ্যান্ড নিচে কী হবে তাহলে, আচ্ছা জি এক্স তো লিখে ফেলছি না, জি ওয়াই ইকুয়াস টু, তাহলে ওটা উল্টে যাবে আর কি, উপরে 16 হবে নিচে 81 হবে, ঠিক আছে? এটা ব্র্যাকেট দিলেই যে মানটা পাবা সেটা আনসার। তাহলে জি এক্স ইন্টু 16/81, সো 1.96, 1.936 এত মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো আশা করি তোমাদের ক্লিয়ার বিষয়টা, ঠিক আছে? এই যে এটা হচ্ছে উত্তর, অর্থাৎ সরি উত্তর না, তাহলে জি এক্স পেয়ে গেলাম, জি ওয়াই পেয়ে গেলাম, জি এক্স তো 9.8 আর জি ওয়াই হচ্ছে 1.9, তাহলে অবশ্যই 1.9 এর ছোটো, তাই না? এখন প্রশ্ন বলছে কার মান বেশি, এই যে নিচে দেখো আমি এখানে নোট করে দিচ্ছিলাম যে কীভাবে বের করবো, তাহলে কম কার, তাহলে যার জি কম তার ওজনও কম, তাহলে লিখবো এখানে ডাব্লিউ ওয়াই ইকুয়ালস টু, তাহলে কী হবে ওই 1.936 দেখাবো আর কীভাবে করে, জি এম জিতে না, এর মানটা কত 500 গ্রাম মানে কি 0.5, তাহলে ডাব্লিউ ওয়াই ইকুয়ালস টু কত আসবে 0.968 আসবে এত নিউটন, অ্যান্ড ডাব্লিউ এক্সটা কত, ডাব্লিউ এক্স হচ্ছে 0.5 এম আর জির মানটা 9.8, সো ডাব্লিউ এক্সের মানটা কত হলে 4.9 নিউটন, অনেক আকাশ পাতাল ব্যবধান, তাই না? তাহলে লিখবা কোন স্থানে বইয়ের ওজন কম, অর্থাৎ ওয়াই স্থানে ওজন কম, অ্যান্ড দ্যাট ইজ 0.968। ওকে, সো আশা করি এটা তোমাদের ক্লিয়ার একদম। এরপর দেখো শেষ নাকি, ও আচ্ছা, আজকে ক্লাস এই পর্যন্তই তোমাদের, তাহলে আশা করি সব শেষ, আর এই অধ্যায়ের আশা করি তোমাদের আর কোনো প্রবলেম থাকবেন না, কারণ যতটুকু ম্যাথ করাইছি আশা করি এখান থেকে তোমাদের ম্যাথ আসবে পরীক্ষায়, এর বাইরে থেকে ইনশাল্লাহ আসবে না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।